আহ্বান জানাচ্ছি। যারা নূরপুর থেকে আসছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আজকে সবাই আসছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। নবাব সাহেবের নেতৃত্বে আজকে যে একটি মিছিল সহকারে সবাই যোগদান করার জন্য আসছেন তাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধু বলতে চাইছিলাম যে আজকে এই সন্ধিক্ষণে আজকের এই জনসভার সম্মুখে তাই বলতে চাইছি, আপনারা ডান দিক দিয়ে ঢুকবেন, আপনাদের হাতের ডান দিক দিয়ে পূর্ব দিকে পূর্ব প্রান্তে যাবেন, ওই দিকে সবাই নিয়ে জায়গা বসবেন। প্রয়োজনে ত্রিপাল খুলে দিতে হবে, প্রয়োজনে ত্রিপালটি খুলে দিতে হবে এবং সেই ফাঁকা মাঠে মানুষের সমাগম হবে। তো বন্ধু বলতে চাইছিলাম যে আপনারা যারা আজকে দেখছেন যে সেই দিন কংগ্রেসের ভোট নিয়ে যারা বেঈমানি করে কংগ্রেসকে ছেড়ে বলছেন যে কংগ্রেস এই জঙ্গিপুরের মাটিতে, রঘুনাথগঞ্জের মাটিতে, জঙ্গিপুর সাব ডিভিশনে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে। এটা করে দিন। আপনারা যারা আসছেন আপনার হাতের ডান দিক দিয়ে পূর্ব প্রান্তের দিকে চলে যাবেন, অনেক জায়গা আছে, জায়গার কোনো অসুবিধা হবে না, সবাই বসবেন এবং নিজ নিজ জায়গা তিরপলটা খুলে দেবেন, তিরপলটা খুলে দেবেন। যারা মঞ্চের সামনে উপস্থিত আছেন মঞ্চের ডান দিকে চলে যাবেন। ফিল্ডের পূর্ব দিকে যে আছে জায়গাগুলো সবাই নিজ নিজ জায়গা দখল করে নেবেন, নিজ নিজ মতো করে দাঁড়িয়ে যাবেন, বসে যাবেন। সবাই সুন্দরভাবে সুসংগঠিতভাবে সবাইকে সাফল্য করার জন্য সহায়তা করবেন। সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ডান হাত দিয়ে পূর্ব দিকে ফিল্ডের পূর্ব দিকে যাবেন এবং নিজ নিজ জায়গা নিজের মতো করে অংশগ্রহণ করবেন এবং সভাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সহযোগিতা করে দেবেন। যারা নেতৃত্ব আছেন আমাদের ব্লক সভাপতি যদুরাম ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের বকুলদা লোকসভার লালবাগ মহকুমা সভাপতি বকুলদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জহিরুদ্দিন সবাই অতিথিদের মঞ্চে বসার জন্য বসার জায়গা করে দিলেন। আমাদের যারা ব্লকের নেতৃত্ব আছেন আপনারা পেছনে যাবেন, আমাদের বিশিষ্ট নেতাদের সামনে বসার জন্য জায়গা করে দেবেন। সবাই সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে এই সভাস্থলে অংশগ্রহণ করবেন, সবাই এই সভাকে সমৃদ্ধ করবেন সেই আশা নিয়ে এসছেন এবং সকলে মিলেই এই সভাকে সুষ্ঠুভাবে সমৃদ্ধ করবেন। কিছু বলবেন আপনি? না কিছু বলবো না, শুধু বলবো যে আপনারা সুশৃঙ্খলভাবে তো বলছি তো এটা তো বলছি। যারা মেন রাস্তা থেকে মারোয়ারিপট্টিতে ঢুকছেন সকল বন্ধুদেরকে আহ্বান জানাবো সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে এসে ডান দিক দিয়ে পূর্ব দিকে মাঠের খুব সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সবাইকে সুচালনা করার জন্য সহযোগিতা করবেন এবং সমৃদ্ধ করবেন। সবাই যারা রঘুনাথগঞ্জ ব্লকের ওয়ার্কার কর্মী এবং সক্রিয় কর্মী হিসাবে আছেন সবাই এই যারা আমাদের সমর্থক, যারা কংগ্রেসের হিতাকাঙ্ক্ষী হিতৈষী যারা এসছেন সবাইকে সুষ্ঠুভাবে বসার এবং সবার চালানোর ব্যবস্থা করে দেবেন এটা আশা রাখছি। তো বন্ধু বলছিলাম যে 2016 পরে অস্থিরতা তৈরি হয়, হ্যাঁ 2018 সালে সুমনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
2018 সালে পঞ্চায়েত ভোটে সবাই মঞ্চে উঠবেন না। 2018 সালের পঞ্চায়েত ভোটে এক অংশ পুলিশকে কাজে লাগিয়ে সেই সময় কংগ্রেসকে দুর্বল করার যে প্রচেষ্টা হয়েছিল, আজকে তার এই মনে প্রাণে কংগ্রেসীরা সবাই সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আজকে তার যারা আসছেন তারা মঞ্চের বাম দিকে যাবেন। বাম দিকে প্রচুর জায়গা আছে, আপনারা বাম দিকে ঢুকে যান। কংগ্রেসকে সমৃদ্ধ করার জন্য ঝাঁকে ঝাঁকে দলে দলে হাজারো হাজারো কাতারে কাতারে মানুষ আজকে যোগদান করার জন্য সম্মতিনগরে হাজির হচ্ছেন। আমি কেবল বলতে চাই যে রাজ্যে যে সরকার এবং কেন্দ্রে যে সরকার আজকে যে চলছে, আরএসএস এর সরকার, দুটো ফুলের সরকার, আজকে অল্প সংখ্যক মুসলিম সম্প্রদায়দেরকে যেমন ভাওতা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, বিপদে ঠেলে দিচ্ছে এবং বিপদগ্রস্ত করছে, সাথে সাথে আমাদের সনাতনী হিন্দু ধর্ম ভাইদেরকেও বিভ্রান্ত করছে। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে ভারত স্বাধীন করার জন্য আমাদের মহর্ষিরা যখন লড়াই করেছিলেন, স্বতন্ত্র লড়াই করেছিলেন, তৎকালীন লেখক কবি সবাই মিলে একত্রিত ভাবে লড়াই সঙ্গ দিয়েছিলেন কবিতার ভাষায়, দেশভক্তি গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। আজকে যখন কর্মসংস্থানের কথা উঠছে, আজকে যখন বেকার যুবদের কাজের কথা বলা হচ্ছে, আজকে যখন শিক্ষিত যুবদের কাজের জন্য কথা বলা হচ্ছে, বাম দিকে যাবেন, অনেক জায়গা আছে। তখন আজকে দেখছি মূল্যবান জায়গা হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে বন্দে মাতরম নিয়ে 10 ঘন্টারও অধিক ধরে সেখানে তর্ক বিতর্ক চলছে। সেখানে কিন্তু বেকার যুবদের কথা উঠছে না। সেখানে যে সরকারি সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, 4 দিন ধরে যে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, ইন্ডিগো পরিষেবা চলছে না, সেই মানুষের দুর্দশার কথা উঠছে না। আমাদের মুসলিম সম্প্রদায় যে ওবিসি অন্তর্ভুক্ত, সেই ওবিসি এ ক্যাটাগরিকে কেটে বি ক্যাটাগরি করে দেওয়া হচ্ছে, সেই সম্বন্ধে কোনো কথা উঠছে না। আমাদের ওয়াকফ সম্পত্তিকে আজকে আত্মসাৎ করার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে উভয় মিলে যুক্তিসঙ্গত যোগ সাজেছে সেই হস্তক্ষেপ করার চেষ্টা করছে, সেখানে কোনো কথা উঠছে না। একমাত্র ভারত যখন স্বাধীন হয়নি, কংগ্রেস আন্দোলন করেছিল ভারত স্বাধীন করার জন্য। আজকে সেই ওয়াকফ সম্পত্তির জন্য, আজকে ওবিসিদের জন্য, আজকে বিভিন্ন কর্মসংস্থানের জন্য একদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দিল্লির রাজপথে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে লড়াই করে চালিয়ে যাচ্ছে, অপরদিকে পশ্চিমবঙ্গে প্রদেশ নেতৃত্ব আমাদের সকলের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে রাজপথে লড়াই করছে। আমরা মুর্শিদাবাদের কংগ্রেসের আমাদের মনোজ চক্রবর্তী দ্বারা আমাদের জঙ্গিপুরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিগণ পথে নেমে মাঠে ঘাটে ময়দানে লড়াই করে চালিয়ে যাচ্ছি এবং ওবিসিদের অধিকার লড়াইয়ের জন্য এবং মুসলিমদের অল্প সংখ্যকদের ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য প্রতিবাদের দ্বারা আজকে এই জনসভার মাধ্যমে, মিছিলের মাধ্যমে, স্ট্রিটকরণের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তাই বন্ধু, স্বল্প সময়ের মধ্যে কথা অনেক, চাহিদা অনেক, ডিমান্ড অনেক, প্রতিবাদ ভাষা অনেক, বক্তা অনেক,
তাই অল্প কথার মধ্যে সকলকে এইটুকু বলতে চাই, আগামী দিনে লড়াই আরো তীব্র হবে, আরো খরবা হবে। লড়াই আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে মাথা উঁচু করে এই তৃণমূলদের বিরুদ্ধে, এই বিজেপিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এই অঙ্গীকার করেই আমার কথা শেষ করছি। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অজিত চৌধুরী জিন্দাবাদ, জয়পুর মহকুমা কংগ্রেস জিন্দাবাদ, রঘুনাথ বিধানসভা জিন্দাবাদ, সুতিয়ান ব্লক কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ জানাই সুতি 1 নম্বর ব্লক কংগ্রেসের নেতা তারিকুল আলম আজাদ সাহেবকে। আজকে আমাদের মঞ্চটা হচ্ছে চাঁদের হাট। অনেক বক্তা, শামশেরগঞ্জের সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি উপস্থিত আছেন, জেলা কংগ্রেসের সম্পাদক এখানে সুজাউদ্দিন দা আছেন, অমিত তেওয়ারি আছেন, মহকুমা কংগ্রেসের 2 জন সভাপতি আছেন, মুর্তুজা হোসেন বকুল এবং আলফাজউদ্দিন বিশ্বাস, জেলার আইএনটিসি সভাপতি আছেন, এখানে উপস্থিত আছেন অনেক বক্তা। কিন্তু সকলে কেউ হয়তো সময় করে দিতে পারবো না, তাই তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি তথা এসআইআর নিয়ে যে কোঅর্ডিনেশনের জন্যে যিনাকে আমাদের সর্বভারতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী দায়িত্ব দিয়েছেন, এসআইআর নিয়ে লাগাতার কর্মসূচি পালন করে চলেছেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করেছেন। সেই যদুরাম ঘোষ, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে যারা আছেন ব্লক সভাপতি, তাদেরকে সকলকেই একে একে যদি বরণ করি, নাম ঘোষণা করে বরণ করি, সময় অনেক চলে যাবে। তাই আমাদের যারা নেতৃত্ব আছে, রেশমি আছে, প্রকাশ আছে, পলাশ আছে, ইব্রাহিম আছে, অঞ্চল সভাপতিরা আছে, মীর কাসিম আছে, হাসাম বিশ্বাস আছে, সবাই বরণ করে নেন ব্লক সভাপতিদের। তার মধ্যেই আমাদের বক্তব্য চলবে। বক্তব্য রাখছেন অত্যন্ত সুবক্তা যদুরাম ঘোষ। কাসেমদাকে বলবো যে আপনার জায়গাটা সিলেকশন ভুল হয়েছে। আমি লালগোলা থেকে আসছিলাম, হাজারো হাজারো মানুষ আজকে রাস্তায়। যারা বলে কংগ্রেসকে নাকি দূরবীন দিয়ে দেখতে হয়, তাদেরকে বলুন আজকে এখানে আসতে। অধীর চৌধুরী এখনো আসেননি, আমরা এসেছি মঞ্চে। আজকে রাস্তা কিন্তু জ্যাম। আজকে প্রমাণ করে দিয়েছেন আপনারা যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ছিল, আগামীতেও থাকবে। হে মমতা ব্যানার্জি, যার দ্বিচারিতা, মোদির দিদির যে গটাপ সারা বাংলার মানুষ দেখছেন, বেশি দিন আর মানুষকে ভুল বুঝে রাখা যাবে না। তাই কয়েকটা ইস্যু নিয়ে আমরা রঘুনাথগঞ্জ 2 এর পক্ষ থেকে আজকে আমরা এখানে যে জনসভা, প্রতিবাদ সভা এবং যোগদান সভার আয়োজন করেছি। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বলে দিচ্ছে আগামী দিন এ বাংলায় মমতা ব্যানার্জির স্থান নাই, এ বাংলায় বিজেপির স্থান নাই। বলেছিলেন না ওয়াকফ নিয়ে কোন আন্দোলন করতে দেবেন না। আমরা অধীর চৌধুরী নেতৃত্বে যেদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে বিজেপি সরকার তাদের বেআইনি হস্তক্ষেপ করছিল, সেদিনই কংগ্রেস তার বিরুদ্ধে গর্জে উঠেছিল। আর দিদিমণি আমাদের মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে এসে বলেছিলেন যে ওয়াকফ নিয়ে কোনো লড়াই আন্দোলন করলে আমার চাইতে নাকি কেউ খারাপ হবে না। আর দিদিমণি, আপনি বিজেপির এজেন্ডা একের পর এক প্রতিষ্ঠা করবেন বাংলায়, মুর্শিদাবাদ বাংলার মানুষ মেনে নেবে? কখনো মেনে নেবে না। ওয়াকফ সম্পত্তি কারো পৈতৃক সম্পত্তি নয়, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কোন সরকারি সম্পত্তি নয়, কোন রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এই সম্পত্তি ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের সামাজিক কাজে, ধর্মীয় কাজে, শিক্ষামূলক কাজে দানকৃত সম্পত্তি। সেই সম্পত্তিতে আজকে হস্তক্ষেপ হচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস।
আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি নীরবে তাকে সমর্থন করছো। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে গর্জে উঠেছে সারা বাংলায়, এটা তার নমুনা মাত্র। উনি বলেছিলেন এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয় আমার রক্ত গঙ্গা বয়ে দেব, জীবন থাকতে হবে না। আমরা দেখলাম কালীঘাটের বাড়িতে তিনি নিজে এসআর ফর্মটা গ্রহণ করলেন। নাটকবাজি মানুষ বুঝে নিয়েছে, কারণ আমরা জানি যে বিজেপির প্রত্যেকটা এজেন্ডা যিনি আজকে বাংলার বুকে প্রতিষ্ঠা করছেন তার নাম মমতা ব্যানার্জি, কারণ তার জন্মই হয়েছিল বিজেপির গর্ভে। ভুলে গেলে চলবে না 1998 সালে এই বিজেপির হাত ধরেই এ বাংলায় বিজেপিকে এনেছিল মমতা ব্যানার্জি। আজকে বলছে বিজেপিকে তুমি আজকে তাড়াবে, তুমি খাল কেটে কুমির এনেছিলে। হ্যাঁ, 34 বছরে বাংলায় বামফ্রন্ট শাসনে ছিল, কোনদিন দেখেছিলেন বিজেপির এমপি এমএলএ আজকে মমতা ব্যানার্জির রাজত্বে আরএসএস এর ঘনঘটা এ বাংলায় একের পর এক গঠন হয়েছে। আজকে নাটক করছে দিদিমণি, বাংলার মানুষ বুঝেছে। বিগত বিধানসভায় তুমি এনআরসির জুজু দেখিয়ে একের পর এক হিন্দু আর মুসলমানের তাস খেলে আজকে বাংলাতে আজকে কংগ্রেসকে তুমি শূন্য করেছো। আবারও নতুন করে এসআইআর বিভিন্ন ইস্যু তুলে আগামী বিধানসভায় তুমি তার নাটক করার চেষ্টা করছো। বাংলার মানুষ কখনো মেনে নেবে না। তাই তো দাদা বাবু মোদি যখন তৈরি করছে রাম মন্দির, বাংলার দিদিমণি তৈরি করছে জগন্নাথ মন্দির। এটা সরকারের কাজ। সরকারের কাজ মন্দির তৈরি করা, সরকারের কাজ বাড়ি বাড়ি সরকারি নেটওয়ার্কে প্রসাদ পৌঁছে দেওয়া। আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করি না, কিন্তু তুমি তোমার রাজ ধর্ম পালন করছো না। প্রতিবাদ জানাতে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী আসছেন। আজকে ঠিকই বলেছেন কাসেম দা, চাঁদের হাট। আমাদের মাননীয় জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী সহ সারা জেলার নেতৃত্ব আজকে এখানে উপস্থিত। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী আর কয়েক মিনিটের মধ্যে মঞ্চে হাজির হবে। জায়গা সংকুলান আমরা জানি না, কত মানুষ এখন রাস্তায় আসতে, সবাই ঢুকতে পারবেন না। শুধু একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব, কারণ বহু বক্তা এখানে বসে রয়েছেন। সবাই এক সুরে আমার সঙ্গে বলেন, অধীর চৌধুরী। এই আওয়াজে চলবে না, আওয়াজটা আরো জোরে চাওয়া চাই। অনেকে বলে আমার মাইকের গলা নাকি খুব ভালো, আপনাদের আমাকে ক্যাসেট আমার শুনে থাকেন, গলা মিলান আমার সঙ্গে, অধীর চৌধুরী, অধীর চৌধুরী। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ জানাই যদুরাম ঘোষ মহাশয়কে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মুর্শিদাবাদ জেলা সম্প্রদায়ের অনুপ্রেরণা, মুর্শিদাবাদের যুব সম্প্রদায়ের অনুপ্রেরণা, ছাত্র সম্প্রদায়ের অনুপ্রেরণা, জেলা যুব কংগ্রেসের সভাপতি ভাই সুমন, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক তথা রঘুনাথগঞ্জ ব্লকের আমাদের সভাপতি কাসিম সাহেব, উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয়, এবং এই মঞ্চে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক গুচ্ছ নেতৃত্ববৃন্দ, বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিগণ। প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং নমস্কার জানাচ্ছি। এবং আমার সামনে উপবিষ্ট এই কংগ্রেসের কর্মীগণ, আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা যদুদা বলছিলেন, সেই রেস ধরে আমি বলতে চাই, আই তৃণমূল দেখে যা কংগ্রেস কর্মীদের ক্ষমতা, আই তৃণমূল দেখে যা কংগ্রেস কর্মীদের ক্ষমতা। কারণ জায়গা ছোট হয়ে গেছে। আমরা লালগোলা থেকে আসছিলাম, 5 কিলোমিটার ধরে জ্যাম, কাতারে কাতারে মানুষ আসছে।
আজকে কাতারে কাতারে আজকের এই অধীর চৌধুরীর সভায় যোগদান করতে সাধারণ মানুষ আসছে আমরা দেখলাম। এখনো তো অধীর চৌধুরী মঞ্চে এসে উপস্থিত হয়নি। মঞ্চে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কিভাবে উপচে পড়া ভিড় আরো জনস্রোতে পরিণত হয়। বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা এখানে উপস্থিত আছেন। আজকের দিনে দাঁড়িয়ে দেখছেন বর্তমানে যুব সম্প্রদায়েরা হাহাকার কিভাবে হতাশাগ্রস্ত অবস্থায়, চাকরি নেই, শিক্ষা নেই, যুব সম্প্রদায়ের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। একদিকে কেন্দ্রের মোদী সরকার, এই রাজ্যের দিদি, দুজন মিলে শুধুমাত্র মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ, এই দুটো রাজনীতি করছে। তাই আমাদের এলাকার প্রত্যেকটা যুবক তাদেরকে বলছি, সময় এসেছে আমাদেরকে নিজের অধিকার বুঝে নেওয়ার। আমাদের যে সাংবিধানিক অধিকার, আমাদের যে কর্মসংস্থান, আমাদের যে শিক্ষা, আমাদের যে স্বাস্থ্য, সবকিছু বুঝে নেওয়ার। তাই এই যে লড়াই, এই লড়াই আগামী দিনে 26-এর লড়াই, এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই। আর এই বাংলা বাঁচানোর লড়াইয়ে যদি সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করতে হবে এই বাংলার প্রত্যেকটা যুব সম্প্রদায়কে। তাই আমি পরিশেষে একটাই কথা বলবো, सरफरोश की तमन्ना अब हमारे दिल में है, देखता है जोर कितना बाजुए कातिल में। সবাই মিলে লড়াই করুন, জাতীয় কংগ্রেস লড়াই করুন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ভাই সুমনকে জানাই সভামঞ্চ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি দাদা আলফাজউদ্দিন বিশ্বাস। তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে সভার সঞ্চালক রঘুনাথগঞ্জ জন ব্লকের ব্লক সভাপতি আবুল কাশেম ভাই, মঞ্চ উপবিষ্ট আমাদের সকলে জেলার কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয় এবং বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকেই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা যে রাজ্যে বাস করছি সেটা হচ্ছে পশ্চিমবাংলা। আর এই পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত রঘুনাথগঞ্জ 1 ব্লকের আজকে যোগদান সভা এবং প্রতিবাদ সভা বলা চলে। কেননা আজ গোটা ভারতবর্ষে যখন বিজেপি একটা সম্প্রদায়কে আক্রমণ করছে, তখন এইখানকার রাজ্য সরকার সেটাকে লুফে নিয়ে গিয়ে আমাদের ধমকানো চমকানোর কাজ করছে। অতএব সেই ধমকানো চমকানো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে একটার পর একটা সম্পত্তি, মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি তারা কিন্তু হক করে নিয়ে চলেছে। একদিকে এসআইআর নাম করে মানুষকে বাংলাদেশ পাঠাবো বলে এই হুমকি দেওয়া হচ্ছে। এই দুটো যুযুধানে জাতাকলে পিছছে কে? এই মুসলিম সম্প্রদায়ের মানুষ। আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ জেগেছে। আমরা দেখেছি যে এরা বলেছিল এই মুখ্যমন্ত্রী যে দুধিল গাইকে লাত খেলে ভালো লাগে, কিন্তু উল্টোটা ভাবতে হচ্ছে যে সেই দিন এটা বলেছিল তার মানে আমাদেরকে লাথি মারবে। আমাদেরকে লাথি মেরেছে। এই লাথি মারার জবাব আপনাদেরকে 26-এ দিতে হবে। কেন মুসলিম সম্প্রদায়ের ওপরে কেন অত্যাচার? একটা মুখ্যমন্ত্রী যাকে নিরপেক্ষ থাকা উচিত ছিল, রাজধর্ম পালন করা উচিত ছিল, আমরা যেটা দেখছি তিনি মুসলিম বিরোধী। তার কারণ হচ্ছে কিছুদিন আগে যেখানে সুতির মাটিতে বলেছিল যে যদি অকাপলি আন্দোলন করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো। সেই মুখ্যমন্ত্রীকে আমরা কি ভাববো? আমরা অটোমেটিক ভাববো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের বিরোধী মুখ্যমন্ত্রী। একটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ জানাই আলফাজউদ্দিন বিশ্বাস দাকে। এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন লালবাগ মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার গত যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মুর্তজা হোসেন বকুলদাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানীয় আজকে এই সভার সভাপতি তথা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, মঞ্চে উপস্থিত মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয়, জেলা এবং ব্লক কংগ্রেসের বিভিন্ন সভাপতি এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত এই ব্লকের সমস্ত মানুষ এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে 2-1টি কথা বলবো। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে মিথ্যাবাদী মমতা ব্যানার্জি আপনার সুতির মাঠে বলেছিলেন এই ওয়াকফ আইন আমরা পশ্চিমবাংলায় চালু করতে দেব না। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই ওয়াকফ আইন নিয়ে গোটা ভারতবর্ষের পার্লামেন্টে, গোটা ভারতবর্ষের বাইরে আন্দোলন করেছিল।
এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ আইন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুন। এই মুখ্যমন্ত্রী বলেছিল পশ্চিমবাংলায় আমি ওয়াকফ আইন করতে দেব না, কিন্তু চুপিসারে মুসলিমদের সঙ্গে দ্বিচারিতা করে প্রতারণা করে এই ওয়াকফ আইন 25শে ডিসেম্বর পোর্টালে চালু করেছে এই মিথ্যাবাদী এবং এই ধাপ্পাবাজি মুখ্যমন্ত্রী। এর বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলায় আজকে আমাদের গর্জে উঠতে হবে। আপনাদের এখানকার হাফ প্যান্ট মন্ত্রীকে দিয়ে আজকে ড্যামেজ কন্ট্রোলে নামিয়েছেন এই ওয়াকফ আইন নিয়ে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই, তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে আগামী দিনে। তার কারণ আমরা সংখ্যালঘু মানুষ, আমাদের অধিকার আগামী দিনে বুঝে নেব। ভারতবর্ষে জাতীয় কংগ্রেস একটি দল যেটা সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে ভারতবর্ষের সংবিধান মেনে আজকে ভারতবর্ষ পরিচালন করেন। আজকে বর্তমান বিজেপি এবং মমতা ব্যানার্জি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোন জায়গায় মন্দির তৈরি করতে হবে, কোন জায়গায় মন্দির তৈরি করলে আমার চলবে, কোন জায়গায় মসজিদ ভাঙলে চলবে, তার রাজনীতি শুরু করেছে। মমতা ব্যানার্জি যে কথা বলে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছিলেন, আজ পর্যন্ত বেকার যুবক যুবতীদের কোনো চাকরি হয়নি, আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো শিল্প কারখানা হয়নি। তাই এই মমতা ব্যানার্জিকে আর নয় 2026 সালে মুর্শিদাবাদ জেলা থেকে তাদেরকে উচ্ছেদ করতে গেলে অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে। আপনারা জাতীয় কংগ্রেসের সমর্থন করবেন আগামী দিনে এবং অধীর চৌধুরীর পাশে থাকবেন, এই আহ্বান রাখছি। এবং আজকে আপনাদের এখানে যে যোগদান সভা হবে সেই যোগদান সভা আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলায় আরো আলোড়ন সৃষ্টি করবে এবং বিভিন্ন এলাকায় এরকম জয়েন্ট হবে আগামী দিনে। তাই আপনাদেরকে সকল উপস্থিতকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, অধীর চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন মুর্তজা হোসেন বকুল, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সভামঞ্চের পক্ষ থেকে। এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন অত্যন্ত সুবক্তা, লড়াকু নেতা, মুর্শিদাবাদ জেলা আইএনটিসির সভাপতি অজয় চ্যাটার্জি বাপিদা, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে মারোয়ারি পট্টিতে যে জনবিস্ফোরণ ঘটেছে অধীর চৌধুরী বক্তব্য শোনার জন্য, সেই প্রসঙ্গে বলতে যায় আয় দেখে যা মমতা, অধীর চৌধুরীর কত ক্ষমতা। জনবিস্ফোরণ, ত্রাহি ত্রাহি রব তৃণমূলের, ত্রাহি ত্রাহি রব এখানকার এমএলএ এমপিদের। আজকে মন্দির মসজিদের রাজনীতি এ বাংলার বুকে চালু করে মোদির সঙ্গে গোপনে হাত মিলিয়ে আজকে মমতা ব্যানার্জি মুসলিমদের ভোট নিয়ে মুসলিমদের সঙ্গে বেঈমানি করছে। কুলাঙ্গার মমতা ব্যানার্জি, বেঈমান মমতা ব্যানার্জি, এর যোগ্য জবাব দিতে হবে। সে যোগ্য জবাব ভারতের সংবিধান তৈরি করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই সংবিধানে আপনাকে মৌলিক অধিকার দেওয়া আছে, সে সংবিধানে আপনাকে আইন দেওয়া আছে যে আপনি প্রত্যেকটা মানুষ আপনার নিজস্ব ভোট দানের অধিকার আছে। সেই ভোট দানের মধ্য দিয়ে আপনাকে মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিতে হবে যে মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে বেঈমানি করলে সেই বেঈমানির ফল কি হয় 26 সালে মমতা ব্যানার্জি দেখবে। এইখান থেকে তার প্রতিজ্ঞা করে নিয়ে যেতে হবে আপনাদেরকে। যখন চারিদিকে বিষাক্ত বায়ু, রাজনীতিতে মন্দির আর মসজিদ এই নিয়ে চলছে, কলকারখানা নাই, একদিকে মন্দিরে, একদিকে মোদির রাম মন্দির, আর একদিকে মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির। আর বাবরি মসজিদ করতে গেলেই দোষ। আর তুমি ভেবেছো যে এই মুসলমান মুর্শিদাবাদের খুব বোকা, কত ধানে কত চাল 26শে জানুয়ারি দেখতে পাবে এই মমতা ব্যানার্জি এখানে। শুধু আপনারা একত্রিত হন। যে মানুষটার জন্য আপনারা অপেক্ষা করছেন, এই মানুষটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষ। এই মুর্শিদাবাদ জেলার মুসলিমদের জন্য তিনি বুক আগলে রক্ষা করেছেন। 100 দিনের কাজ আনা থেকে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে, বেয়াপুরের রেল ব্রিজ থেকে, নসিপুরের রেল ব্রিজ থেকে, NH-34 যেটা NH-12 হয়েছে তাকে 4 লেন থেকে আরম্ভ করে
পাসপোর্ট অফিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকে নিয়ে এসেছিলেন মানুষের এখানে কল্যাণের জন্য। আর মমতা ব্যানার্জি কি করছেন? মুসলিম সমাজকে এনআরসি সিএ এর ভয় দেখিয়ে ভোট বৈতরণে পার করছেন। স্যার নিয়ে হতে দেব না, জিএসটি আমি হতে দেব না, নোটবন্দি আমি হতে দেব না, সব নাটক আর ঢং, কালীঘাটের নাটক উপস্থাপনা করে শামশেরগঞ্জে বলে গেল যাই হোক ওয়াকাফ আন্দোলন এই বাংলার বুকে করা যাবে না। নির্লজ্জ বেহা, লজ্জা লাগে না? আজকে মুসলিমদের ভোট দিয়ে তাদের যে দেবত্ব সম্পত্তি বা তাদের যে যুগ যুগ ধরে ওয়াকাফ বোর্ড আছে, যে ব্রিটিশ গভর্নমেন্টও পারেনি তাকে সরিয়ে দিতে, নরেন্দ্র মোদীর হাত ধরে মমতা ব্যানার্জি আজকে সে আইনকে মেনে নিলেন। লজ্জা করা উচিত। শুধু বলে দিতে চাই, চারিদিকে যখন মন্দির আর মসজিদের রাজনীতি, একমাত্র একটা মানুষের বাংলার বুকে কলকারখানার কথা বলেন, কর্মসংস্থানের কথা বলেন, তার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আর একটা কথা বলে শেষ করব, পৃথিবীর রাজনীতিতে আমরা ইতিহাসের ছাত্র, ইউরোপিয়ান ইতিহাস পড়েছি, ভারতবর্ষের আধুনিক ইতিহাস পড়েছি, ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়েছি। রাজনীতি ছত্রে ছত্রে প্রত্যেক জায়গায় লেখা আছে, কিন্তু মমতা ব্যানার্জির মতন বেঈমান পৃথিবীতে একটাও নয়। কংগ্রেসের খেয়ে, কংগ্রেসের পরে, কংগ্রেসের বুকে লাথি মেরে আজকে তিনি কোটি কোটি টাকা কামাচ্ছেন। এই জবাব আপনাদেরকে দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অধীর চৌধুরী, রাহুল গান্ধী জিন্দাবাদ। অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন মুর্শিদাবাদ জেলা আইএনটিসি সভাপতি, ওনাকে সভামঞ্চ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অন্যতম সম্পাদক অমিত তেওয়ারি। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছি। মঞ্চে মঞ্চে আজকের সঞ্চালক মহাশয়, আমার দীর্ঘদিনের সাথী কাসেম সাহেব, জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি, দীর্ঘদিনের আমার রাজনৈতিক নেতা, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস করে আসা আমার অত্যন্ত আপনজন আমার শ্রদ্ধেয় মনোজ চক্রবর্তী মহাশয়, যুব সভাপতি তহিদুর রহমান সুবন, আমার এখানে জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ, বিভিন্ন ব্লক থেকে আগত সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সর্বোপরি এই সম্মতিনগরের এই মাঠে যে সমস্ত কংগ্রেস প্রেমী মানুষ আজকে সমবেত হয়েছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে আমি দু একটি কথা বলছি। আমি একই কথার পুনরাবৃত্তি করব না, আমি কেবল আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। এখানে তৃণমূলের হয়তো কোনো সমর্থক থাকলেও থাকতে পারে, এমএলএ এমপিদের উদ্দেশ্যে বলছি যে আমি যখন ছাত্র পরিষদ করতাম, শমশেরগঞ্জ ব্লকে আমার বাড়ি, আমার নাম অমিত তিওয়ারি, আমার নেতা মনোজ চক্রবর্তী। ছাত্র পরিষদের ব্লক সভাপতি ছিলাম, পরবর্তীতে যুব কংগ্রেসের সভাপতি ছিলাম শমশেরগঞ্জ ব্লকের। তদানীন্তন সময়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। আমি প্রথম ধুলিয়ানে শমশেরগঞ্জে থানার সামনের মাঠে যুব কংগ্রেসের তদানীন্তন সময়ের মমতা ব্যানার্জিকে নিয়ে প্রথম মুর্শিদাবাদে মিটিং করেছিলাম। আমার নাম অমিত তিওয়ারি। মিথ্যা বললে যে কোনো তৃণমূলের নেতা সেখানে প্রতিবাদ জানিয়ে যাবেন। আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। সেদিনের যে মমতা ব্যানার্জি ছিল প্রকৃত অর্থে একজন সচ্চা নেত্রী, ওই হাওয়াই চটি এবং ওই শাড়ি পরার প্রকৃত নেত্রী সেদিন ছিলেন। কিন্তু কংগ্রেসের সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আজকের মমতা ব্যানার্জি চলে এসছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি একটা কথা বলি কেবল,
যে যেদিন 1998 সালে মমতা ব্যানার্জি চলে এসছে, বন্দে মাতরম, অধীর 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 চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী স্বাগতম, অধীর চৌধুরী স্বাগতম, অধীর চৌধুরী ওয়েলকাম, অধীর চৌধুরী ওয়েলকাম, এই নরকুল নেতা অধীর চৌধুরী জিন্দাবাদ, এই অধীর 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 চৌধুরী জিন্দাবাদ, এই অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, সংগ্রামী নেতা অধীর চৌধুরী জিন্দাবাদ, বন্দে মাতরম, অধীর চৌধুরী ওয়েলকাম, অধীর চৌধুরী ওয়েলকাম, অধীর চৌধুরী ওয়েলকাম, অধীর চৌধুরী স্বাগতম, অধীর চৌধুরী স্বাগতম, নরকুল নেতা অধীর চৌধুরী জিন্দাবাদ, সদদলপতি অধীর চৌধুরী জিন্দাবাদ, বন্দে মাতরম, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী স্বাগতম, অধীর চৌধুরী স্বাগতম, অধীর চৌধুরী স্বাগতম, অধীর চৌধুরী স্বাগতম, অধীর চৌধুরী ওয়েলকাম, অধীর চৌধুরী ওয়েলকাম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, এই অধীর চৌধুরী জিন্দাবাদ, এই অধীর চৌধুরী জিন্দাবাদ, এই অধীর চৌধুরী এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, এই অধীর চৌধুরী এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, এই অধীর চৌধুরী এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, বন্দে মাতরম, এই অধীর চৌধুরী জিন্দাবাদ, এই অধীর চৌধুরী জিন্দাবাদ। হ্যাঁ বরং আমি বলে দিচ্ছি। এবারে আমাদের সকলের প্রিয় নেতা, যার জন্য আমরা এতক্ষণ ধরে আগ্রহের সঙ্গে বসে আছি, সেই অধীর চৌধুরী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এবার অধীর চৌধুরীকে বরণ করে নিচ্ছেন আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম বিশ্বাস মহাশয়। আবুল কাসেম বিশ্বাস মহাশয় স্টেজের কিছু লোককে নামার জন্য অনুরোধ করছি। এবার আবুল কাসেম বিশ্বাস মহাশয় আমাদের সকলের প্রিয় নেতাকে বরণ করে নিচ্ছেন। প্রিয় নেতাকে বরণ করছেন আমাদের আবুল কাসেম বিশ্বাস মহাশয়। এবারে আমাদের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তীকে বরণ করছে প্রকাশ চন্দ্র সাহা। প্রকাশ চন্দ্র সাহাকে মনোজ চক্রবর্তীকে বরণ করে নেওয়ার অনুরোধ করছি বড় বুকাটা দিয়ে। মনোজ চক্রবর্তীকে এবারে বরণ করছেন প্রকাশ চন্দ্র সাহা। মনোজ চক্রবর্তীকে বরণ করছেন প্রকাশ চন্দ্র সাহা। আর এবারে দাদাকে আমাদের মহিলা নেত্রী শাল দিয়ে বরণ করে নিচ্ছেন। মহিলা কংগ্রেসের নেত্রী রেশমি বেবি দাদাকে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি, লড়াকু নেতা, সংগ্রামী নেতা, আপসীন নেতা মনোজ চক্রবর্তী মহাশয়কে একটি শীতবস্ত্র দিয়ে বরণ করে নিচ্ছেন পলাশচন্দ্র সাহা। পলাশচন্দ্র সাহা। আমাদের মঞ্চের বাম দিকে অনেক জায়গা আছে, আপনারা সেই দিকে প্রবেশ করুন এবং নিজ নিজের স্থান গ্রহণ করুন। এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি, আপসীন সংগ্রামী নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একটা সময়ে রাজ্যের মন্ত্রী ছিলেন, সেই সময়ে মন্ত্রিত্ব ত্যাগ করে সমস্ত রকম মন্ত্রিত্বের সুযোগকে ত্যাগ করে উনি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশকে পালন করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে উনি চলে এসেছিলেন
সেই হুটারওয়ালা গাড়িকে ত্যাগ করে উনি অর্ডিনারি গাড়ি ব্যবহার করে বহরমপুরে চলাফেরা করেন, সংগঠনের কাজ করেন সেই মনোজ চক্রবর্তী এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আগেই কাসেম বলেছে মঞ্চে চাঁদের হাট। আপনাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি আপনাদের ভাই প্রেসকে প্রেসের কাজটা করতে দাও, তারপরে যারা যাবে একটু দাঁড়াও, তোমরা বসো, কানে শুনতে পাচ্ছ তো, ওনাদেরকে কাজ করতে দাও প্রেসের। আপনারা যার কথা শুনতে এসেছেন আপসহীন সংগ্রামের নেতা, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন লোকসভার দলনেতা, প্রাক্তন রেলমন্ত্রী, আপসহীন সংগ্রামের প্রতীক অধীর রঞ্জন চৌধুরী। আমার একটা নিজের কথা মনে পড়ছে এবং নিজের সেই সিনেমার কথা মনে পড়ছে, মার্জিনা আব্দুল্লাহ সিনেমা। মার্জিনা বলছে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। আব্দুল্লাহ বলছে না 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 মার্জিনা, এ কথা বলিস না, ছিছি বল এত্তা জঞ্জাল। গোটা বাংলাটা জঞ্জালে রূপান্তরিত হয়েছে মমতা ব্যানার্জির দৌলতে। গোটা বাংলাটা জঞ্জালে রূপান্তরিত হয়েছে দিদি আর মোদির অত্যাচারে। গোটা বাংলার সর্বনাশ হয়েছে। এ করছে জগন্নাথ মন্দির, তো ও করছে হরিবোল। রুটি নাই, রুজি নাই, মানুষের কাজের কথা নয়, মানুষের রুটি রুজির গল্প নাই, কারখানার গল্প নাই। ধর্মের নামে মানুষকে বিভাজন করে আপনাকে আমাকে বোকা বানিয়ে ফাঁকতালে পালিয়ে যাচ্ছে। একমাত্র মানুষ যিনি পার্লামেন্টে প্রতিবাদ করেছিলেন, আর আপনি মমতা ব্যানার্জি 2003 সালে এনআরসিতে ক্যাবিনেটে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় আপনি সিগনেচার করেছিলেন, তাই সেদিন আইন তৈরি হয়েছিল। মনে পড়ছে আপনার? আপনি গোটা বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। আপনি হিন্দুকে, মুসলমানকে আপনি আপনার ভোটের পণ্য পেয়েছেন। আপনি ভাবছেন এই করে আপনি পার পেয়ে যাবেন না। আগামী বিধানসভা নির্বাচনে শুধু মুর্শিদাবাদ জেলা নয়, গোটা বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বে আপনাকে ধুয়ে মুছে ঝাড়ু মেরে তাড়িয়ে দিবে বাংলার মানুষ। আপনি অপেক্ষা করুন আর কটা দিন। মানুষকে নিয়ে ছ্যাবলামো হচ্ছে না। পুলিশের একটা সেকশনকে ব্যবহার করে মানুষকে আপনি ভয় দেখাবেন, কংগ্রেস কর্মীদের মিথ্যে কেস দেবেন। না, আর চলবে না, অনেক দিন হয়েছে, আর চলবে না তো চলবে না। আপনাদেরকে বলি তৈরি থাকুন। একটা এমএলএ, একটা এমপি এই ওয়াকআপ নিয়ে পার্লামেন্টে একটা কথা বলেছে, ফাঁকতালে পালিয়ে এসেছে। একমাত্র বাংলায়
অধীর চৌধুরী এই ওয়াকাফ আইন নিয়ে লাগাতার কথা বলে এসেছেন, আজও বলছেন, আজও বলবেন। কংগ্রেস দল, রাহুল গান্ধী বলে এসেছেন, তাই কংগ্রেস মানুষের কথা বলে, রুটি রুজির কথা বলে। কংগ্রেস আছে তো গোটা দেশ আছে, আজকে কংগ্রেস নাই বলে বিবি আর মোদিতে ভাগ বাটোয়ারা করে তারা চুরি জচ্চুরি ধাপ্পাবাজি 100 দিনের কাজ, কলকারখানা সব নষ্ট করে পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করে আজকে বাংলাটার জঞ্জালে রূপান্তরিত করেছে। তাই আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে আপনাদের বলি, আগামী দিন তৈরি থাকুন। আগামী দিন বাংলা থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে এই জঞ্জাল সাফ করে নতুন বাংলা গড়তে হবে। এই কথা বলে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অত্যন্ত মূল্যবান সময়কে উপেক্ষা করে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের ডাকে সমস্ত কিছু ত্যাগ করে আজকে মনোজ চক্রবর্তী আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যে মূল্যবান বক্তব্য রাখলেন, তার জন্য আমরা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস চিরকৃতজ্ঞ থাকবে। আপনারা জানেন আজকের এই সভাটা একটা প্রতিবাদ সভা। ওয়াকাফ, এসআইআর এবং ওবিসি নিয়ে, শ্রেণীবিন্যাস নিয়ে মানুষকে যে হয়রান করছে এই দুটো সরকার, এক কেন্দ্রের সরকার, এক রাজ্যের সরকার, তার প্রতিবাদ সভা এবং তার সাথে সাথে একটা যোগদান সভা। অন্য দল থেকে যারা ক্ষমতাসীন দল আছে সেই দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের সর্বোচ্চ নেতা, অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, পার্লামেন্টের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন, আমাদের আপনাদের সকলেরই রাজনৈতিক অভিভাবক অধীর রঞ্জন চৌধুরীর প্রতি আস্থা রেখে, তার নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখে ওই সমস্ত দল থেকে, ক্ষমতাসীন দলের সমস্ত মোহ ত্যাগ করে আজকে আমাদের জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে জাতীয় কংগ্রেসের দীক্ষা নেবেন। তাই যোগদান সভাও। তাই দাদা বক্তব্য রাখার আগে আমরা যোগদান করাবো। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস থেকে যারা দলে যোগদান করতে চাইছেন তাদেরকে আমরা এখানে যোগদান করাবো। আমাদের এখানে যোগদান করতে এসেছেন তৃণমূল কংগ্রেসের অনেক প্রাক্তন মেম্বার। একটা সময়ে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে পূর্তের কর্মাধ্যক্ষ ছিল মাসুদ করিম, নবাব হোসেন, তার নেতৃত্বে অনেক মেম্বার বিজেপি থেকেও এসছেন, আবার তৃণমূল থেকেও এসছেন, অন্যান্য দল থেকে এসছেন। তাদেরকে যোগদান করাবো। নামগুলো ঘোষণা প্রকাশ করো। নামগুলো বলো। নবাব হোসেনের নেতৃত্বে এক বিশাল তৃণমূল থেকে জাতীয় কংগ্রেস আজকে যোগদান করবেন। মাসুদ করিম, প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ এবং ডাঙ্গা থেকে বিজেপি মেম্বার, আফসার আলী নয়াবাহাদুরপুর থেকে তৃণমূলের মেম্বার, অলিউল বাহাদুরপুর থেকে টিএমসির বুথ সভাপতি, জেম বাহাদুরপুর থেকে সেলিম, নয়াবাহাদুরপুর থেকে সাইদুর নয়াবাহাদুর থেকে, রমাকান্তপুর থেকে বাগি, নয়াবাহাদুরপুর থেকে আজকে জয়দান করছে। বন্দে বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে মাসুদ করিমকে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে আমি 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি, তাই 2-4টি কথা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলি, আমি আজকে আমার জীবনের প্রথম মঞ্চে
যার সামনে কথা বলছি সে আমাদের সারা ভারতবর্ষের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আমাদের বহরমপুরের 5 বারের সংসদ এবং রাজ্যের সভাপতি এবং গোটা ভারতবর্ষের বিরোধী দলনেতা। তার সামনে প্রথমবারে আমি মঞ্চে কথা বলার সুযোগ পেয়েছি এবং এখানে এত মানুষের সামনে প্রথম কথা বলছি। যে কথা বলতে চাই সাধারণ মানুষকে, যেটা এতদিন আমরা তৃণমূল কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেস আজকে ছাড়লাম কেন? ছাড়ার বহুত কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে গোটা বিধানসভায় 12টা অঞ্চলে আজকে জনগণ 6 লাখ করে দিয়েছে, তার পরিচ্ছন্নতা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আজকে এই মঞ্চে বলে যাচ্ছি আগামী দিনে 12টা অঞ্চলে প্রত্যেক অঞ্চল থেকে লাখ লাখ তৃণমূল কর্মী আমার সাথে যোগাযোগ করছে। আগামী দিনে প্রত্যেকটা অঞ্চল থেকে 5,000 করে সমস্ত তৃণমূলের যারা কর্মী আছে তারাই এই বিধায়ককে হারানোর জন্য প্রস্তুত নিয়েছে। ভাবতে পারেন আজকে আমি স্টেজে হয়তো কথা বলার আমার অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু কথা বেরিয়েই আসছে। গতকালকে এই নেতার জন্য কিছু পুলিশ প্রশাসন আমার বাড়ি 2 বাড়িতে গিয়েছিল যাতে আমি এই যোগদান সভায় যোগদান করতে না পারি, কিন্তু আমাকে ধরে রাখতে পারবে না, সেদিনও পারেনি, আজকেও পারবে না। এই তোলাবাজ নেতার বিরুদ্ধে আমি গলা উঁচু করে বলতে চাই, এই তোলাবাজ নেতা শুধু গোটা বিধানসভায় নয় রাজ্যের মধ্যে যদি তোলাবাজিতে নাম থাকে তাহলে জানবেন 1 নম্বরে নাম আছে। এই বিধানসভায় সব কিছুতেই পয়সা খায়, পয়সা ছাড়া সে কিছু চিনে না, শুধু পয়সা দেন পয়সা। জনগণ বুঝতে পারছে এখানকার নেতা যে কিভাবে পয়সা তুলতে থাকে। তাই গত কয়েকদিন আগে টেন্ডার হয়েছে, তিনি বলেছেন আমার বিধানসভায় কেউ টেন্ডার ফেললে প্রশাসন এবং বিডিও ছাড়বে না। আমি ফেলেছি, আপনার দম থাকলে আপনার বাড়ির দরজায় এসে বলে গেলাম আমি টেন্ডার টপ করেছি, আপনি তোলা তুলতে পারবেন না, আপনি তোলা তুলতে পারবেন না 12টা অঞ্চলে। আগামী দিনে আপনাকে চ্যালেঞ্জ করলাম, প্রত্যেকটা পঞ্চায়েতে আমি টেন্ডার ডপ করব, আপনার তোলাবাজি বন্ধ করব। আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের বিধায়ক, আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনাকে ভোট দিয়ে বিধায়ক করেছে, আপনার বাবাকেও করেছিল। আপনার বাবা আমরা সেরকম ভাবে রাজনীতিতে দেখিনি, ভালো মানুষ শুনেছি, কিন্তু আপনি যেভাবে মুসলিমের ভোট নিয়ে এই বিধানসভাকে কালিমালিপ্ত করেছেন, এই কদিন আগে তার দর্শন আমরা দেখেছি। হুমায়ুন কবির সাহেব সামান্য বাবরি মসজিদ করতে চেয়েছিল, তার কারণে আপনি সাসপেন্ড করেছেন তাকে দল থেকে। আগামী দিনে এই বিধানসভার মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। বাবরি মসজিদ করার কারণে আপনি মুসলিমের বিধায়ক হয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছেন। আপনাকে আমরা এই মঞ্চ থেকে জানিয়ে দিলাম, আপনাকে বহিষ্কার করলাম। আপনি 26-এ ভোটে দাঁড়িয়ে দেখবেন আপনার সেকেন্দ্রা, গিরিয়া, নূরপুরের অহংকার আমি ভেঙে দেবো, আপনাকে চ্যালেঞ্জ করে জানিয়ে গেলাম। সেকেন্দ্রায় নেতা আপনি সন্ত্রাস সৃষ্টি করে আপনি ভোটে জিতেছেন। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, মানুষকে ভালোবেসে আপনাকে আগামী দিনে সেকেন্দ্রা থেকে কতটি লিড দেওয়া যায় আপনি তার পরিপূরকভাবে দেখতে পাবেন। এই বলে আমি সংক্ষিপ্ত কটা কথা বলে বক্তব্য শেষ করছি। যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে সকলে মাফ করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, কাসিম সাহেব জিন্দাবাদ। মাসুদ করিমকে অশেষ ধন্যবাদ। এবারে আমাদের যে বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন কংগ্রেসে যোগদান করেছেন, কেন করেছেন তার কাছে সংক্ষেপে কিছু ছোট্ট করে শুনে নেব। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন নবাব হোসেন সাহেব মহাশয়। সকলকে আমার সালাম ও নমস্কার জানিয়ে, এখানে অনেক নেতৃত্ব আছে, তারাকেও আমি সালাম ও নমস্কার জানিয়ে আজকে আপনাদের কাছে আমি মা বোনের কাছে ও ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আপনারাকে আমরা ছোট জায়গার হিসাবে জায়গা দিতে পারিনি, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি প্রচুর লোক ডেকে আজকে আপনারা রাস্তায় দাঁড় হয়ে আছেন, আমাকেও খুব খারাপ লাগছে।
আজকে যে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম তার একটাই কারণ, আমি যে আজকে কংগ্রেসে যোগ দিলাম আর তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করলাম তার একটাই কারণ, এদের শাসন আর অপশাসন, গ্রামে গ্রামে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। আর দেখেন দেশকে শান্তি করার জন্য যে রাহুল গান্ধী যার দাদিকে গুলি করে, যার বাবাকে বোম মেরে হত্যা করে ঝুড়িতে এনে সব কাজ করতে হয়, সে যখন ভারতবর্ষের ভালো করার জন্য দেশে দেশে ছুটে বেড়াতে পারে, আর আমাদের অধীর রঞ্জন চৌধুরী সাহেব যে মুর্শিদাবাদকে আগলে রেখেছে, আপনারা জানেন যে এই মুর্শিদাবাদে প্রণব মুখার্জি নামে একজন এমপি হয়েছিল, তার উন্নয়ন, সেই যে উন্নয়ন করার কাণ্ডারি একমাত্রই লোক, সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। যে আজকে আপনারা জঙ্গিপুর রেল ব্রিজ দেখছেন, সেটা প্রণব মুখার্জির করা, এর কারিগর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। আজকে ঘরে ঘরে ব্যাংক পেয়েছেন, ব্যাংকের যে উপকারিতা আপনারা বুঝতে পারেন না, যে লাইন দিতে হবে না, সেই যে ব্যাংক পেয়েছেন সেটারও কারিগর আমাদের অধীর রঞ্জন চৌধুরী। তাই আমি এদের দুজনের আদর্শকে সামনে রেখে আমি আজ থেকে কংগ্রেসে যোগ দিলাম এবং জীবনে যতদিন বাঁচবো কংগ্রেস করেই যাব, কেউ বাধা দিতে পারবে না। আপনারা আমার সঙ্গে থাকবেন তো? আমি বিশেষ কিছু বলছি না, এই মঞ্চে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমার অনেক দূর থেকে লোক এসছে, তারা এই ছোট দিনের বেলায় আবার তারাকে বাড়ি ফিরে যেতে হবে। তাই সবাইকে আমি সালাম ও নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বলবো রাহুল গান্ধী জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, সর্বোপরি জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সবাই আপনারা জিন্দাবাদ। আপনারা নিজের চোখে দেখলেন এবং বক্তব্য শুনলেন যে তৃণমূল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন জাতীয় কংগ্রেসটা করবেন। আগামী দিনে নতুন নতুন যোগদান করার ফলে আমাদের কংগ্রেসের সংগঠন শক্তিশালী হবে, সংগঠন বৃদ্ধি পাবে। আগামী দিনে আন্দোলনের তীব্রতা আরও তীব্রতর হবে, এই আশা ও দাবি। এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলেরই প্রিয়, সকলেরই শ্রদ্ধেয়, আপসহীন সংগ্রামী নেতা। একটা সময়ে আমাদের মুর্শিদাবাদের কোনো মানুষ, বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক, রুজি রোজগারের টানে ভিন রাজ্যে যায় কাজ করতে, এবং সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্যে সেখানে ফিজিক্যালি তারা অ্যাসাল্টেড হয়, তাদের ওপরে শারীরিক এবং মানসিক টর্চার করা হয়। তখনই অধীর রঞ্জন চৌধুরী সেখানে হস্তক্ষেপ করেন তাদেরকে সহযোগিতা করার জন্যে। ভিন রাজ্যে কেউ যদি অসুবিধায় পড়েন, আমরা দেখেছি সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমাদের মাথার ওপরে ছাতার মতো কাজ করছেন, আমাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধা সব সময় আমরা পেয়ে থাকি, এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে বিভিন্ন সময়ে উনি এখানে আসেন আমাদের সঙ্গ দিতে, ওনার মতামত ব্যক্ত করতে। এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলার লড়াকু নেতা, মুর্শিদাবাদের উন্নয়নের রূপকার অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ। হয়েছে, ঝঞ্ঝাট করো না ভাই। আজকে কংগ্রেসের ডাকা
এই সভায় উপস্থিত সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের খুব ভালো লাগছে যে আজকে আমাদের সভায় আমার বাঁ পাশে আমাদের ঘরের মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আপা তারাও এসে উপস্থিত হয়েছেন। এই এলাকার বহু মানুষ তারা ছাদে, আমাদের ঘরের বৌদিরা তারা ছাদে জানলায় আমাদের সবাই কি হচ্ছে না হচ্ছে তার উপরে লক্ষ্য রাখছে। এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা। এই মাঠে আগেও সভা করেছি আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে। আমি জানি এমন একটা সুন্দর জায়গা যেখানটায় মন্দির, মসজিদ সব কিছু থাকা সত্ত্বেও কখনো সম্প্রীতির অভাব হয় না, কখনো সাম্য বা শান্তির অভাব হয়নি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সভা করছি। এত মানুষের জমায়েত দেখে সত্যি কথা বলবো, আমি তো অত্যন্ত আনন্দ এবং উৎসাহিত হচ্ছি। কারণ আপনাদের এই জমায়েত এটা প্রমাণ করছে, যে এই বাংলায় পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত শুরু হয়েছে। সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে, মানুষের উপস্থিতি বলে দেয় তৃণমূল দলের সমাপ্তি হবে। এই জন্যই হবে কারণ একটা দল চুরি, বাটপাড়ি, ছ্যাঁচড়ামি, লুট করতে 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 এত মানুষের ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে যে এখন কেউ কোথাও তৃণমূল বললে মানুষ তাকে তেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আমি কালকে রেজিনগরের একটা গ্রামে গেছিলাম একটা পদযাত্রা করতে এবং সেই সঙ্গে কংগ্রেস দলের হয়ে একটা বক্তব্য রাখতে। ছোট সভা ছিল আমাদের। তো যখন গ্রাম দিয়ে ঢুকে বেরোচ্ছি তখন ওখানকার সকলে বলছে, দাদা এখানে সব আগে তৃণমূল ছিল, এখন তৃণমূল আর ঘর থেকে বার হচ্ছে না। তৃণমূলের এই হাল হয়েছে। এখানে তৃণমূলের নেতারা নিজেদেরকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কেন বিভ্রান্ত করছে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওয়াকফ সম্পত্তি নিয়ে এই তৃণমূল এ বাংলার মানুষকে মিথ্যা কথা বলেছে। শুধু মিথ্যা কথা নয়, কেন্দ্রের কথার সঙ্গে তালে তাল মিলিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনকে এই তৃণমূল এই পশ্চিমবঙ্গে আরো শক্তিশালী করার চেষ্টা করছে। ওয়াকফ সম্পত্তি আজকের নয়, শতাব্দী প্রাচীন একটা মুসলমান সম্প্রদায়ের তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক একটা অঙ্গ হচ্ছে এই ওয়াকফ, যা আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা হয়। ইতিহাস ঘেঁটে দেখা গেছে যে ওয়াকফের শুরুয়াত আরব ভূমিতে খলিফ উমরের আমল থেকে, আজ থেকে নয়। ইসলামের সঙ্গে সঙ্গে এই ওয়াকফের ভাবনা জড়িত। তাই উমর খলিফের আমলে আমরা দেখতে পেয়েছি আরব দুনিয়াতে সমাজের স্বার্থে, সমাজের ভালোর জন্য, সমাজের উপকারের জন্য যারা ধর্মপ্রাণ মুসলমান, ধর্মপ্রাণ ইসলামী মানুষ তারা দান করছে। তখন আজকের মতন ঘর বাড়ি জমি সম্পত্তি ছিল না। উট দান করছে, খেজুর গাছ দান করছে। কেন? সমাজের যাতে কাজে লাগে, সমাজের যাতে মঙ্গল হয়। প্রতিটা সমাজেই দান ধ্যানের ব্যবস্থা আছে। এই যেখানে মারওয়াড়ি আছে, জৈনরা আছে, তারা প্রচুর দান ধ্যান করে, প্রচুর। তাদের রোজগার একটা বড় অংশ দান ধ্যান করে। কিন্তু ইসলামের এবং ওয়াকফের দান ধ্যানের বিশেষত্বটা কি? ওয়াকফের দান ধ্যানের বিশেষত্ব হচ্ছে দান করে দেওয়ার পর সেটা চলে যায় আল্লাহর সম্পত্তিতে। দান করে দেওয়ার পর তার উপরে আর কোনো মালিকানা যে দান করে তারও থাকে না, কোনো ব্যক্তির থাকে না, কারোর থাকে না। পুরো ওয়াকফ সম্পত্তির মালিক হয়ে যায় আল্লাহ। আল্লাহ তাআলার নামে উৎসর্গ করতে হয়, দেখভালের জন্য মতোয়াল্লি, ব্যাস।
এইভাবে শতাব্দী পার করে এই ওয়াকফ সম্পত্তি পৃথিবীতে এবং ভারতবর্ষে চালু আছে। আরবি ভাষা একটা কথা আছে, রাব্বিলুন আসাল আল সাব্বিলুন তারামাত, অর্থাৎ তোমার রোজগার করার পর যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে তুমি সমাজকে দান করো। রাব্বিলুন আসাল আল সাব্বিল আল তামারা, সেই প্রথা মেনেই যুগ যুগ ধরে মুসলমান সমাজ এইভাবে আল্লাহ তাআলার নামে তারা উৎসর্গ করেছে তাদের সম্পত্তিকে। 1857 সাল ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন, সিপাহী বিদ্রোহ হয়েছিল, যাকে ইতিহাসে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সেই সিপাহী বিদ্রোহের আগুন কিন্তু জ্বলেছিল এই মুর্শিদাবাদের বহরমপুর শহরের ক্যান্টনমেন্ট থেকে। সিপাহী বিদ্রোহরা প্রতিবাদ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে, হিন্দু ছিল মুসলমান ছিল সবাই মিলে। সেখানে রটনা ছিল যে ব্রিটিশদের যে রাইফেল, সে রাইফেলের যে কার্তুজ, সেই কার্তুজ মুখে ছিঁড়ে বন্দুকে লাগাতে হয়, সেই মুখে ছেঁড়া কার্তুজের গরু এবং শুয়োরের চর্বি ব্যবহার হয়। এই একটা বিষয়কে কেন্দ্র করে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের যারা সিপাহী ছিল তারা প্রতিবাদে গর্জে উঠেছিল। এই বহরমপুরের ব্যারাক ময়দানে ডিএম এর বাংলোর সামনের দিকে যে মাঠটা আছে ওই স্থানটা ছিল সেদিন সিপাহীদের ব্যারাক। চারিপাশে যে বাড়িগুলো সেগুলো ছিল সেনা নিবাস, সেনা ছাউনি। সেই ব্যারাকপুরে, সেই বহরমপুরে যে সিপাহী বিদ্রোহের আগুন ধরেছিল, সেই আগুন ধীরে ধীরে ব্যারাকপুর থেকে উত্তরপ্রদেশের কানপুর হয়ে আস্তে আস্তে দিল্লির অভিমুখে যেতে থাকে। হিন্দু মুসলমান সকলেই সেই বিদ্রোহে সামিল হয়েছিল, তার কারণ ব্রিটিশের দৌরাত্মে, ব্রিটিশের অত্যাচারে, ব্রিটিশের শাসনে নিপীড়িত হয়ে ভারতবর্ষের মানুষ অস্থির হয়ে পড়েছিল, প্রতিবাদ করতে চাইছিল। 1757 সাল এই বাংলার নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে ব্রিটিশ মির্জাফরের মাধ্যমে এই মুর্শিদাবাদ দখল করেছিল। তার ঠিক 100 বছর পর এই মুর্শিদাবাদের মাটি থেকেই আবার সিপাহী বিদ্রোহের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। সেই স্ফুলিঙ্গ ধীরে ধীরে এক বড় অগ্নিকাণ্ডে রূপান্তরিত হয়। তার পরিণাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করেছিল, শুধু হিন্দু মুসলমানই নয়, হিন্দু মুসলমান পরিবারের মেয়েরাও অংশগ্রহণ করেছিল। হযরত মহল রানী ছিলেন, ঝাঁসির রানী সেও রানী ছিলেন, তারাও অংশগ্রহণ করেছিল, শহীদ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহ ধীরে 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 পৌঁছে গেছিল দিল্লি পর্যন্ত। দিল্লির মস্তক থেকে ব্রিটিশকে উৎখাত করে সেখানটাই ভারতবর্ষে যারা শাসক তাদেরকে বসানোর ব্যবস্থা করা হয়েছিল, সফল হয়নি। ব্রিটিশের হাতে শক্তি ছিল, অস্ত্র ছিল, বুদ্ধি ছিল, তাই ব্রিটিশরা সিপাহী বিদ্রোহকে দমন করেছিল। সেই দমন করতে গিয়ে গোটা দিল্লি রক্তাক্ত হয়েছিল, গোটা দিল্লির রাস্তা রক্তাক্ত হয়েছিল। আর সেই দিল্লির রক্তাক্ত অধ্যায়ের দিন 27,000 মৌলানাকে শহীদ হতে হয়েছিল এই বিদ্রোহের অঙ্গ হিসাবে। কথাটা এই কারণেই বললাম যে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে হিন্দু মুসলমান কারো অংশগ্রহণ কম ছিল না। আজ ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসকে মিথ্যাচার করে, ইতিহাসকে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তারই একটা উদাহরণ হিসাবে আমি এই কথাটা বললাম যে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে হিন্দু মুসলমানের যোগদান, আত্মত্যাগের ইতিহাস বড় সমৃদ্ধ, বড় বিস্তৃত।
কোনোদিন কি কেউ বলে যে সিপাহী বিদ্রোহের এই দিল্লির বুকে 27,000 মৌলানাকে শহীদ হতে হয়েছিল? বলে না ইতিহাসে। অথচ ইতিহাস সাক্ষী আছে, তার প্রমাণ আছে তার। কিন্তু আজকে যারা ক্ষমতায়, আজকে যারা দেশের ক্ষমতায়, তারা তা স্বীকার করতে চায় না। তাই পার্লামেন্টে গিয়ে বলতে হয়। আমি বলেওছি, সব রেকর্ড করা আছে সেখানটায়। ইতিহাসকে এইভাবে বিকৃত করে আমাদেরকে বিভ্রান্ত করা হয় যুগ যুগ ধরে। শাসক বিভ্রান্ত করতে চায় মানুষকে ভোটের স্বার্থে। সে শাসক দিল্লির হতে পারে, সে শাসক রাজ্যের হতে পারে। যদি শাসকের চরিত্র হয় স্বৈরাচারী, যদি শাসকের চরিত্র হয় চালাকি, যদি শাসকের চরিত্র হয় অত্যাচার, যদি শাসকের চরিত্র হয় ভণ্ডামি, তারা মানুষকে বিভ্রান্ত করবেই। ঠিক যেমন করে ওয়াকফ নিয়ে করা হয়েছে। আচ্ছা, বিজেপি পার্টির যুক্তি কি? আইন আনলো, ওয়াকফ আইন। কি বলা হলো? যে ওয়াকফের নামে ভারতবর্ষে লক্ষ লক্ষ একর জমি পড়ে আছে, সেগুলোর সদ্ব্যবহার হওয়া দরকার। কিন্তু একথা বলছে না যে ওয়াকফ ছাড়াও আরো ভারতবর্ষে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে যাদের হাতে লক্ষ লক্ষ একর জমি আছে, একথা বলছে না। ওয়াকফ সম্পত্তি দেখভালের জন্য ওয়াকফ বোর্ড আছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ওয়াকফ বোর্ডে যারা মেম্বার তাদের মধ্যে অমুসলমান রাখতে হবে। কেন অমুসলমান রাখতে হবে? না, ওয়াকফ সম্পত্তি যাতে ঠিক মতো দেখভাল হয় তা তারা দেখবে। যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তির এখন কাগজপত্র নিখুঁতভাবে জমা দিতে হবে। যদি তা জমা না পড়ে তাহলে ওয়াকফ সম্পত্তি সরকারি হয়ে যাবে, বেদখল হয়ে যাবে। এই জায়গাটাই আমাদের কতগুলো প্রশ্ন আমরা ভারতবর্ষের সরকারকে করেছিলাম। ভারতবর্ষে কত ওয়াকফ সম্পত্তি আছে বলুন? খুব বেশি হলে 6 লক্ষ একর। সরকারি হিসাব। সরকারি হিসাব কোত্থেকে পেয়েছি আমরা? আপনারা মনে আছে মনমোহন সিং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন তিনি মুসলমান সমাজের হাল হকিকত বোঝার জন্য একটা কমিটি করেছিলেন, যার নাম সাচার কমিটি। সেই সাচার কমিটি রিপোর্ট দিয়ে বলল যে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা অত্যন্ত নিদারুণ, আর্থিক অবস্থা খারাপ। তাদের হাতে যে ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সরকারকে হস্তক্ষেপ করতে হবে, আইন তৈরি করে সেগুলোকে রক্ষা কবচ দিতে হবে। আর ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো ঠিক মতন ব্যবহার করতে পারলে 10,000 থেকে 20,000 কোটি টাকা মুসলমান সমাজের রোজগার বাড়বে। সাচার কমিটির রিপোর্ট প্রকাশের পর শুরু হলো ভারতবর্ষ জুড়ে ওয়াকফ সম্পত্তি কত আছে তার অবস্থা দেখভাল করা, তার গুনতি করা শুরু হলো। তার আগে 1995 সালে ভারতবর্ষের ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তিকে সুরক্ষিত করবার জন্য ব্যবস্থা হলো। 2013 সালে মনমোহন সিংয়ের সরকার ঘোষণা করলো কি, যে ওয়াকফ সম্পত্তি কেউ মনে করলে কাউকে দান করতে পারবে না, কাউকে উপহার দিতে পারবে না, কাউকে চুক্তিতে দিতে পারবে না, কাউকে লিজ দিতে পারবে না। উদ্দেশ্য কি? যাতে ওয়াকফ সম্পত্তির অপব্যবহার না হয়। ওয়াকফ সম্পত্তির অপব্যবহার বন্ধ করার জন্য 2013 সালে কংগ্রেস জমানায় আমরা নিয়ে এলাম শক্তপোক্ত একটা আইন। আর বিজেপি জমানা কি করলো? সেই শক্তপোক্ত আইনটাকে কেড়ে নিতে চাইছে। তারা বলছে যে একটা লোক ওয়াকফ সম্পত্তি দান করতে পারে, প্রমাণ করতে হবে সে গত 5 বছর ধরে মুসলমান ছিল প্রকৃত অর্থে। দেখুন, ওয়াকফ সম্পত্তি কিন্তু হিন্দুরাও দান করে। যদি বলেন কেন? মনে করুন অনেক জায়গায় অনেক জমিদার আছে, তারা বড় লোক, তাদের অধীনে মুসলমান প্রজা আছে, তারা গরিব, তাদের জমি নাই। সেই সমস্ত জায়গায় জমিদাররা, বড় বড় রাজারা, তারা মুসলমান সমাজের দিকে তাকিয়ে তাদের কবরস্থান, তাদের মসজিদ, তাদের ঈদগাহ, তার জন্য জমি দান করে। এরকম হাজার হাজার সম্পত্তি আছে ভারতবর্ষে। আজকে যদি
একটা সরকার দাবি করে যে তুমি ওয়াকফ সম্পত্তি দান করতে পারো, খোদা তাআলার নামে তুমি সম্পত্তি উৎসর্গ করতে গেলে তোমাকে গত 5 বছর ধরে তুমি যে মুসলিম তার প্রমাণ দিতে হবে, এটা মুসলিম সমাজের উপরে রংবাজি করা নয়? একজন মুসলমান কি মুসলমান না সেটা প্রমাণ দিতে হবে সেই ব্যক্তিকে সরকারের কাছে না সমাজের কাছে? বলুন, আপনার একটা মুসলমান, সে যে মুসলমান সে প্রমাণ দেয় কার কাছে? সমাজের কাছে। সমাজ তাকে বলে এ মুসলমান, তাই সে মুসলমান, তার নাম মুসলমান, সে নামাজ পড়ে তাই মুসলমান, সে নিয়ম কানুন মানে তাই মুসলমান। সরকারের কাছে তার প্রমাণপত্র কে দিবে? আপনি যে গত 5 বছর ধরে মুসলমান ছিলেন তার সার্টিফিকেট কে দিবে? আমরা তার প্রতিবাদ করেছিলাম, আমরা প্রতিবাদ করে বলেছিলাম যে যুগ যুগ ধরে একটা সম্পত্তি ব্যবহৃত হয়ে আসছে। মনে করুন আপনার ঠাকুরদার নানারা আপনার গ্রামে যখন আলো ছিল না, সড়ক ছিল না, কিছু ছিল না, তখন গ্রামের মানুষের কথা ভেবে তারা কবরস্থান করেছিল। তারা জানে এটাই কবরস্থান, গ্রামের মানুষ জানে এটাই কবরস্থান, এখানে যেতে হয় না, এখানটায় অপবিত্র কোনো কাজ করা চলে না, এটাকে আলাদা রাখতে হয়। কারণ এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের দেহ রক্ষিত আছে, আমাদেরও আগামী দিনে এই কবরস্থানেই আমাদের দফন করতে হবে, তাই এটা আমাদের কাছে পবিত্র। গ্রামের মানুষ এই কাগজপত্র নিয়ে রেখেছিল আপনার নানার কাছে যখন আপনার নানা কবরস্থান বানানোর জন্য জমিদান করেছিল? না। আজকে সরকার বলছে ওতে হবে না, কাগজ দিতে হবে, প্রমাণ দিতে হবে, এবং শুধু তাই নয়, সেই প্রমাণ ডিজিটালাইজড করে নথিভুক্ত করতে হবে কম্পিউটারের মাধ্যমে সরকারি পোর্টালে। সরকারি পোর্টালের নাম উমিদ, সেই উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত করার সময় 6 ডিসেম্বর পর্যন্ত। প্রতিবাদটা আমাদের সেইখানে ছিল। প্রতিবাদটা ছিল আমাদের যে ওয়াকফ বোর্ডের যারা থাকবে সদস্য, তাদের মধ্যে অমুসলমান রাখা হবে কেন? আজকে হিন্দুদের মন্দির আছে, জৈনদের মন্দির আছে, মারওয়াড়িদের মন্দির আছে, শিখদের গুরুদুয়ারা আছে, সেখানে যারা বোর্ডে থাকে সেই বোর্ডের যারা সদস্য, সেখানে কোনো মুসলমানকে রাখা হয় কি? যদি মন্দিরের বোর্ডে মুসলমানকে না রাখা হয়, তাহলে মুসলমানের ওয়াকফে হিন্দুকে বা অন্য জাতির মানুষকে, ধর্মকে রাখতে হবে কেন? অকারণে এই বিভাজন তৈরি করে লাভ কি আমাদের? একটা সম্পত্তি ওয়াকফ কি ওয়াকফ না, সেটা নির্ধারণের জন্য সরকারের এত ফন্দি ফিকির কেন? সরকারের বক্তব্য এত লক্ষ লক্ষ একর জমি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি জমি খুব যে 6 লক্ষ একর। ভারতবর্ষের 3টে রাজ্যের, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্র, এই শুধু 3টে রাজ্যের হিসাব দিচ্ছি, এই 3টে রাজ্যে যতগুলো মন্দির আছে সেই মন্দিরের দেবত্ব সম্পত্তি প্রায় 13 লক্ষ একর। সারা ভারতবর্ষের মুসলমানদের যেখানে 6 লাখ একর, সেখানে 3টে রাজ্যের মন্দিরের সম্পত্তি 13 লাখ একর। তাদের কথা তো বলা হচ্ছে না। তার লক্ষ্যটা কি? মুসলমান সমাজের অধিকারকে কেড়ে নেওয়া। ঠিক এই অধিকার কেড়ে নিয়েছিল কে জানেন? ব্রিটিশ। কখন? সিপাহী বিদ্রোহের সময়। এই যে একটু আগে বললাম 1857 সালে সিপাহী বিদ্রোহের ঝাঁজ দেখে, তীব্রতা দেখে, আক্রমণ করার মানসিকতা দেখে ব্রিটিশের থরহরি কম্প হয়েছিল। ব্রিটিশ বুঝেছিল এ ভারতবর্ষে এক বড় বিপদ আসন্ন। ব্রিটিশ খোঁজ নিতে আরম্ভ করলো, এত সিপাহী এক জায়গায় হলো কি করে, তাদের খাওয়া দাওয়া, চলার পথে রসদ কে জোগালো? তদন্ত করে ব্রিটিশ দেখলো ওয়াকফ সম্পত্তি থেকে যে লাভ হয়, সেই লাভের টাকায় মুসলমান সমাজ ব্রিটিশকে দেশ থেকে উৎখাত করার জন্য সিপাহী বিদ্রোহে বড় অংশগ্রহণ করলো। তাই ব্রিটিশ কি করলো? ব্রিটিশ বুদ্ধি করলো, আগামী দিনে এই বিদ্রোহকে যাতে আর বাড়তে দেওয়া না হয়, আগামী দিনে বিদ্রোহকে যাতে আর বেশি এগোতে দেওয়া না হয়, তার জন্য ওয়াকফ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। হলো ভারতবর্ষের প্রথম ওয়াকফ আইন ব্রিটিশের নেতৃত্বে। লক্ষ্য কি? ওয়াকফ আইন করে ওয়াকফ সম্পত্তির উপর থেকে অনেক বেশি করে ট্যাক্স আদায় করো, যাতে সমাজের হাতে আর অর্থ না থাকে এই বিদ্রোহীদের মদত করার জন্য। এই লক্ষ্যে ওয়াকফ সম্পত্তির উপরে ট্যাক্স চাপালো ব্রিটিশ। সেই ব্রিটিশ যা করেছিল, আজ ভারতবর্ষের সরকার তাই করার চেষ্টা করছে। প্রতিবাদটা আমাদের এই জায়গাটাতে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মুসলমানদের ভোট নিয়ে সরকার বানায়।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিন আগে বহরমপুরে এলো, আমি অবাক হয়ে তার ভাষণ শুনছিলাম। সে কি বলছে? সে বলছে আমি থাকতে কোনো চিন্তা নাই, আমি সব করে দিয়েছি। ভারত সরকার 23শে জুন তারা নোটিশ জারি করলো যে যত ওয়াকফ সম্পত্তি আছে 6 ডিসেম্বরের মধ্যে নথিভুক্ত করতে হবে উমিদ নামক এক পোর্টালে। পশ্চিমবঙ্গের তৃণমূল কোনো চিন্তা নাই, আমি মমতা ব্যানার্জি যতক্ষণ আছি কাউরই কোনো চিন্তা নাই, আমি বুঝে নেব। সেই পশ্চিমবঙ্গ সরকার 23শে জুন যারা বলেছিল আমি আছি কোনো চিন্তা নাই, 27শে নভেম্বর সেই সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে নির্দেশ পাঠাচ্ছে ডিএমদের কাছে। কি নির্দেশ? নির্দেশ পাঠিয়ে বলছে তাড়াতাড়ি করে 6 ডিসেম্বরের মধ্যে সব নথিভুক্ত করো, নাহলে অসুবিধা আছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে উনি এটা রুখবেন। এখানকার তৃণমূলের নেতা সেও বলছে নাকি কেস করেছে দিদি। দিদি যদি কেস করতে, কেসের নথি আছে তোমার কাছে? সুপ্রিম কোর্টে দিদি কেস করেনি ওয়াকফের বিরুদ্ধে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিধানসভায় ওয়াকফ আইনের বিরোধিতা করে কোনো প্রস্তাবও তারা পাশ করায়নি। খোঁজ নিয়ে দেখে এসে কথা বলো। মুর্শিদাবাদের মানুষকে বারবার করে ধোকা দিতে যেও না ভাই, এখানে আমরা আছি। আজে বাজে বুঝালে এখানে মানুষকে বুঝানো যাবে না। অনেক বুঝিয়েছো, অনেক ধোকা দিয়েছো, বারবার হবে না। বারবার ঘুঘুতে ধান খাবে না। পশ্চিমবঙ্গের চোর চোরটা বাটপার ধর্ষক তাদেরকে রক্ষা করতে দিদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে, কিন্তু ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য যায়নি, কোথাও যায়নি। পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন পর্যন্ত পাশ করেনি, প্রস্তাব পর্যন্ত পাশ করেনি আইনের বিরোধিতা করে। হঠাৎ 8-9 দিন আগে বলছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে সব নথিভুক্ত করতে আরম্ভ করে দাও। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কি করলো? সম্পত্তিগুলোকে খতিয়ান 1 তাতে নথিভুক্ত করছে। খতিয়ান 1-এ যদি কোনো সম্পত্তি নথিভুক্ত হয় সেটা কি সম্পত্তি বলে? ভেস্টেড ল্যান্ড, সরকারি সম্পত্তি। আপনার সমাজের সম্পত্তি, আপনার মসজিদের সম্পত্তি, আপনার ওয়াকফের সম্পত্তি, আপনার ম্যানেজিং কমিটির সম্পত্তি খতিয়ান 1-এ রেজিস্ট্রেশন করে নথিভুক্ত করে তাকে সরকারি জমিতে রূপান্তরিত করা হচ্ছে, সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করে আপনার সমাজের অধিকার কেড়ে নিচ্ছে এই তৃণমূল সরকার। প্রতিবাদটা আমাদের এই জায়গাটায়। আমরা চিৎকার করতে আরম্ভ করেছি। আমি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, পার্লামেন্টে আমাদের লোকদেরকে বলেছি, মাইনরিটি মিনিস্টার কিরণ রিজিজুর সঙ্গে কথা বলেছি, সরকারের উপরে চাপ সৃষ্টি করেছি। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কিরণ রিজিজু তারপরে বলছে আমাদের ঈশা খান তাকে আমরা পাঠিয়েছি। এখন তারা বলছে ঠিক আছে আরো 3 মাস সময় বাড়াচ্ছি, এরপরে যদি না হয় ট্রাইব্যুনালে মাধ্যমে যাতে সব সম্পত্তি বৈধ হয় তার চেষ্টা করছি। আমি আগামীকাল এটা নিয়ে আবার রাজভবনে রাজ্যপালের কাছে যাচ্ছি। আমাদের যতটুকু ক্ষমতা আছে সব ক্ষমতা উজাড় করে এই সম্পত্তিকে অন্তত লুট করতে না দেওয়া হয়, এই সম্পত্তি যাতে কেড়ে নিতে না দেওয়া হয় তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। হ্যাঁ, আমরা আমাদের ইরাদা এই সম্পত্তিকে রক্ষা করা, এবং তার জন্য চিঠি লিখেছি আমি। শেষ ওয়াকফ সম্পত্তি যতক্ষণ পর্যন্ত না রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সম্পত্তি সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা চলবে না। আইন কি বলছে? আইন বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নথিভুক্ত করতে না পারলে সরকার সে জমি হস্তগত করবে, কাগজে কলমে তাদেরকে ফাইন করবে। অর্থাৎ আপনার সম্পত্তির অধিকার আপনার কাছে শুধু কেড়ে নেওয়াই নয়। মনে করুন আপনার কবরস্থান, কালকে সেটা সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হয়ে গেল। এই যে খতিয়ান 1-এ কবরস্থানকেও কিন্তু সেখানটায় নথিভুক্ত করা হচ্ছে। আপনার কবরস্থান সরকারি সম্পত্তি হয়ে যাওয়া মানে কি?
আপনি যদি কালকে দফন করতে নিয়ে যান কাউকে, সরকারি হিসাবে ট্যাক্স দিয়ে তাকে দফন করাতে হবে। আপনার সম্পত্তির উপরে, আপনার সমাজের অধিকারের উপরে আর আপনার নিয়ন্ত্রণ থাকবে না, সরকারি নিয়ন্ত্রণে চলে যাবে। আমরা এগুলোর বিরোধিতা করছি। পশ্চিমবঙ্গের মানুষকে এইভাবেই ধোঁকা দেওয়া হয়, মিথ্যা কথা বলা হয়, জালিয়াতি করা হয়। এই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে, উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ তার মধ্যে শীর্ষে। উত্তরপ্রদেশ আমাদের থেকে অনেক গুণ বড়। এই পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির সংখ্যা জানেন? 1,48,253টা। 1,48,253। মোট সম্পত্তি 56,000 একর। কলকাতার বুকে টালিগঞ্জ ক্লাব, যেখানে সিনেমা শুটিং হয়, নায়ক নায়িকা সিনেমা করে, ওয়াকফ সম্পত্তি, তার মূল্য কয়েক হাজার কোটি। রাজ্য সরকার সেখানে কয়েকশো বা কয়েক হাজার টাকা ট্যাক্স দেয় খালি। যে সম্পত্তির মূল্য কয়েক হাজার কোটি, সেখানে 2-4 হাজার টাকা ট্যাক্স দিয়ে সেটা ব্যবহার হচ্ছে। এটা অপব্যবহার। রয়্যাল গল্ফ ক্লাব কলকাতা, ওয়াকফ সম্পত্তি। পশ্চিমবঙ্গে এই রকমের হাজারে হাজার ওয়াকফ সম্পত্তি আছে, যাদের মূল্য কয়েক হাজার কোটি টাকা। তার কোনো হিসাব পাবেন না সরকারের কাছে। পশ্চিমবঙ্গ সরকারের দাবি করেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন ওয়াকফ সম্পত্তির উপরে, করেনি। আমরা সেই দাবি আজও করছি। তাই এলাকার মানুষ, আপনারা এই সমাজের অনেক বড় বড় কর্ণধার এখানে আছেন, অনেক বড় বড় বিজ্ঞজনের এখানে আছেন। আপনাদেরকে বিষয়টা ভাবতে হবে, বুঝতে হবে। এই সরকার যখন দিল্লিতে ওয়াকফ আইন পাশ হয়, বিরোধিতা করেনি। এই তৃণমূল এবং তার দলের লোকেরা, এখানকার 3-3টে এমপি, কখনো শুনেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে একটা কথা বলেছে? বলুন, শুনবেন না একটাও। ভোট লিবার সময় মুসলমান বলে ভোট নিতে আসবে, এমএলএ হওয়ার সময় মুসলমান বলে এমএলএ নিতে আসবে, কিন্তু কাজের সময় তারা বিজেপির দালালি করবে। এটাই হচ্ছে তৃণমূলের আসল পরিচয়। ভারতবর্ষের কংগ্রেস পার্টি নির্বাচনী কমিশনের তৈরি এসআইআর এর বিরোধিতা করেছে, নীতিগতভাবে করেছে, প্রমাণপত্র দিয়ে করেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে এই নির্বাচন কমিশন যেদিন থেকে এসআইআর করতে আরম্ভ করেছে, সেদিন থেকে প্রতিবাদের ঝড় বয়েছে, পদযাত্রা হয়েছে। পার্লামেন্টের বাইরে, কোর্টে, সর্বত্র আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে থমকে দেওয়ার ব্যবস্থা করেছি। বিহারে, যেখানে 1.5 থেকে 2 কোটি ভোটার লিস্টে নাম কেটে দেওয়ার লক্ষ্য ছিল বিজেপির, সেখানে আমাদের ধাক্কায় সে নাম কাটতে পারেনি। সে নাম কাটতে পেরেছে 65 থেকে 66 লাখ। হ্যাঁ, আমরা হেরেছি তো বটেই, কিন্তু সেই হারার পিছনে কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করিনি। নির্বাচন চলছে, ভোটের দিন, নির্বাচনের দিন আপনার বাড়িতে সরকারের পক্ষ থেকে আপনার বাড়ির অ্যাকাউন্টে চলে আসছে 10,000 টাকা। নির্বাচন চলাকালীন নির্বাচনী আইন বলছে কাউকে এইভাবে আর্থিক সাহায্য করা চলে না। কিন্তু বিহারের সরকার, তাদের হাতে সরকার, সেই সরকারকে ব্যবহার করে নির্বাচন চলাকালীন প্রত্যেক বাড়ি বাড়ি 10,000 টাকা করে অ্যাকাউন্টে পৌঁছে দিল। বিহারের মানুষ গরিব মানুষ, 64 লাখ পরিবার আছে বিহারে, যাদের মাসে 6,000 টাকা রোজগার নাই। তারা সেই টাকা পাওয়ার পর বিজেপি জেডিইউকে ভোট দেয়। আমি বিহারের ভোটে গেছিলাম, কিরকম করে চালাকি করেছে জানেন? মনে করুন কোন একটা জায়গায় বিজেপি হেরেছিল 20,000 ভোটে, চালাকি করে সেই বিধানসভার 20,000 ভোটকে নির্বাচনী তালিকা থেকে, নির্বাচনী যে সূচি, সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে।
যেটা ইলেকট্রাল লিস্ট, ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে সেই সংখ্যার নামকে বাদ দিয়ে দিয়েছে। আমি একটা বিধানসভার কথা আপনাদেরকে বলবো। সন্দেশে নামে একটা বিধানসভা আমি গেছিলাম মুজাফফরপুরে। গত বছর সেখানটায় বিজেপি হেরেছিল প্রায় 28,000 ভোটে। এইবার সেখানটায় বিজেপি জিতল 29টা ভোটে। কত ভোট কাটা গেছে? প্রায় 30,000 ভোট সেখানটায় কাটা গেছে এই এসআইআরের নামে। এই চালাকিগুলো হয়েছে। একটা ব্রাজিলের নায়িকা, সে ব্রাজিলের নায়িকার নামে হরিয়ানাতে 22 জায়গায় ভোটার লিস্টে নাম। কর্ণাটকে একটা ঘরের মধ্যে 80 জন ভোটারের অ্যাড্রেস। এই করে করে যেখানে যেমন প্রয়োজন কোথাও ভোট কাটো, কোথাও ভোট যোগ করো, এই করে করে আজ গোটা নির্বাচন ব্যবস্থা তার সঙ্গে ভোটার লিস্ট সর্বত্র কারচুপি চলছে। ভারতবর্ষের নির্বাচন কমিশনের উপরে এর আগে কখনো মানুষের সন্দেহ হয়নি, মানুষের প্রশ্ন হয়নি। স্বাধীনতার পর থেকে 8 বার এই এসআইআর হয়েছে, কিন্তু কোনোদিন আপনি বা আপনার পরিবার বা আপনার দাদু, আপনার বাবার কাছে কোনোদিন আপনারা এ কথা শোনেননি যে এসআইআর মানে একটা আতঙ্ক। যে পরিমাণ কাগজপত্র জোগাড় করার কথা বলা হচ্ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে সেই কাগজপত্র জোগাড় করা দুঃসহ হয়ে পড়ছে। আমি আবার বলছি যে বিজেপি পার্টি ভাবছে তারা তাদের মতন করে ভোটার লিস্টের নাম কেটে দেবে। এ বাংলায় সব থেকে বেশি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তার জন্যে, তাহলে তারা হবে হিন্দু। আমি বলে গেলাম, আসামে এনআরসি চালু করেছিল মুসলমান তাড়ানোর নামে, বিপদ হয়েছে হিন্দুর। এনআরসির নামে যে গণনা হয়েছিল তাতে 19 লক্ষ বিদেশি চিহ্নিত হয়েছিল। সেই 19 লক্ষর মধ্যে 14 লক্ষ হিন্দুর নাম ছিল, 5 লক্ষ মতো মুসলমানের নাম ছিল। বিজেপি পার্টি আসামে এনআরসি করা বন্ধ করে দিয়েছিল। তাই এই এলাকার মানুষ আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে, আপনাদের বিজ্ঞতা দিয়ে, যুক্তি দিয়ে বিচার করবেন এবং নিশ্চয়ই এ কথা আপনাদের ভাবতে হবে। এই ভারতবর্ষকে আগামী দিনে পরিচালনা করার জন্য যদি কাউকে দায়িত্ব দিতে হয়, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। যতদিন ভারতবর্ষে কংগ্রেস ছিল, কোনোদিন এই দুর্যোগ, এই যন্ত্রণা, এই অনিশ্চয়তা একজন মানুষের ভোট দেবার আগে হয়েছে? বলুন। আপনি দেশের নাগরিক, ভোট দিবেন, ভোট আপনার জীবনে উৎসব। কিন্তু এ ভারতবর্ষে, এ বাংলায় ভোট উৎসব না হয়ে ভোট আতঙ্কে রূপান্তরিত হয়েছে। আর এই বাংলার মুখ্যমন্ত্রী কখনো বলছে যে আমি ওয়াকফ আইন আনতে দেব না। আবার সেই মুখ্যমন্ত্রী কখনো বলছে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও। এই বাংলার মুখ্যমন্ত্রী বলছে এসআইআর বাংলায় হতে দিব না, এসআইআর করতে গেলে রক্ত গঙ্গা বইবে। সেই বাংলার মুখ্যমন্ত্রী গোটা সরকারকে ব্যবহার করছে এসআইআর করার জন্য। এই যা দ্বিচারিতা, সকালে এক কথা বিকেলে এক কথা, তারা বেশি বিশ্বাসযোগ্য না? আমরা হারতে পারি, কিন্তু আমরা আমাদের কথা থেকে সরিনি, পথ থেকে সরিনি। বিজেপির বিরুদ্ধে লড়াই থেকে কংগ্রেস কখনো 1 ইঞ্চি হিলেনি। ভারতবর্ষের ইতিহাস তার সব থেকে বড় প্রমাণ। তাই নরেন্দ্র মোদীর একটাই লক্ষ্য, কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। দিন রাত তাকে আক্রমণ করতে হয় জওহরলাল নেহরু, না হয় ইন্দিরা গান্ধী, না হয় রাজীব গান্ধীকে, না হয় সোনিয়া গান্ধীকে। কখনো নরেন্দ্র মোদী কংগ্রেসের বাইরে কাউকে তার দুশ্মন বলে মনে করে না। তাই নরেন্দ্র মোদীর স্লোগান কি? কংগ্রেস মুক্ত ভারত। নরেন্দ্র মোদী কোনোদিন বলেনি যে টিএমসি মুক্ত ভারত করতে হবে। খেয়াল করে দেখবেন এ বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে এখন? আমি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে চলব। এ বাংলার মুখ্যমন্ত্রী এসআইআর করতে দিবে না বলে মাথা নিচু করে বসে আছে। ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে দেবে না, আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও, এই ধমকি দেয় এই বাংলার মুখ্যমন্ত্রী। তাই আমি কদিন আগে বলেছি, দিদি একবার বলেছিল পশ্চিমবঙ্গের মুসলমানরা আমার কাছে দুধেল গাই, তাই একটু রেগে ঠেকে গেলে কিছু মনে করতে নাই। দুধেল গাই তো, তাই দুধেল গাই যদি একটু ঝাপটাঝাপটি করে তাহলে রাগ করতে নাই, তাই আমিও রাগ করি না। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এবার দুধেল গাই
দুপা জোড়া করে তোর মুখে লাথি মারবে, প্রস্তুত হয়ে থাক। এ বাংলার কাউকে সম্মান দেয় না, এই মহিলা কাউকে সম্মান দেয় না। মানুষের পরিচয় তার কাছে শুধু ভোটার, আর কিচ্ছু না। কখনো মুসলমান, কখনো হিন্দু, কখনো মুসলমান। যখন যাকে পর্দা পড়ে দীঘায় মন্দির করতে চলে আসছে, কোথাকার মন্দির? পুরীর মন্দিরে জগন্নাথকে উঠিয়ে চলে আসছে দীঘায়। কেন? হিন্দুকে খুশি করতে হবে। বিজেপির থেকে আমি বড় হিন্দু তা প্রমাণ করতে হবে। খেয়াল করে দেখছেন না? মহাকাল ছিল পাহাড়ে, সে মহাকাল নিয়ে আসছে শিলিগুড়িতে আরেকটা মন্দির হবে। কারণ উত্তরবঙ্গের হিন্দুকে খুশি করতে হবে, বিজেপির হাত থেকে কেড়ে নিতে হবে। তাই আমি বড় হিন্দু, মোদির থেকে যে বড় হিন্দুদের কাছে সেটা প্রমাণ করতে হবে। তাই জগন্নাথ ছিল পুরীর সমুদ্রের পাশে আরামসে, তাকে আবার উঠিয়ে নিয়ে চলে আসছে দীঘাতে। দেবতা ছিল পাহাড়ে ঠান্ডার দেশে, তাকে নিয়ে চলে আসছে শিলিগুড়িতে। এখানে দুর্গাঙ্গন করছে মধ্য কলকাতায়, কারণ উত্তর দক্ষিণ হিন্দু খুশি হলো, বাংলার হিন্দুর খাতির হবে কি করে? একটা দুর্গাঙ্গন করে নিল কলকাতায়। শয়ে কোটি টাকা খরচ, আপনার আমার টাকা শয়ে কোটি টাকা খরচ করে এইসব করছে। দুর্গাপুজো আসছে, ক্লাবে চাঁদা দিয়ে দাও, 1 লাখ 1.25 লাখ চাঁদা দাও, হিন্দুদেরকে খাতির করো। আমি গতবার দাবি করেছিলাম যে পুজো তো হলো, এবার তো ঈদ আসছে, তো ঈদের সময় কমসে কম প্রত্যেকটা ঈদগাতে কটা করে আলো তো দিতে পারেন। ঈদ যখন রমজান মাস চলে, তখন রমজান মাসে প্রত্যেকটা বাড়িতে যাতে 24 ঘন্টা বিদ্যুৎ থাকে তার ব্যবস্থা করুন। কারণ বাড়ির মেয়েরা তাদের গোটা রাত জেগে থাকতে হয়, রান্না করতে হয়। একটু বিদ্যুতের ব্যবস্থা করুন, 24 আওয়ার্স। সস্তায় খাবার দিন, একটা মাস ক্ষতি হয় কি আছে? রমজান মাসে অনেক বেশি খরচ হয়, ঈদগাহগুলোতে আলো দিয়ে সাজিয়ে দিন। আপনি মণ্ডপে পুজো করার জন্য 1 লাখ 1.25 লাখ চাঁদা দিতে পারছেন, সামান্য ঈদগাতে একটু আলো দিতে পারছেন না? আলো দিন। দাবি করেছিলাম আমি দাবি করেছিলাম লিখিত, আমি দাবি করেছিলাম সংবাদ মাধ্যমে। খেয়াল করে দেখবেন করেছে না। হিন্দুকে খাতির করতে হবে, কারণ বিজেপি হিন্দু ভোট কেড়ে নিচ্ছে। মুসলমান তো আমার পকেটে আছেই, মুসলমানের জন্য তো ব্যবস্থা আছে, মুসলমানের জন্য এনআরসি আছে, মুসলমানের জন্য স্যার আছে, ওদেরকে দিয়ে কিছু লাভ নাই। যখনই ভোট হবে, ওই দেখ বিজেপি আসছে, তাড়াতাড়ি পালি চলাই, আমার আঁচলের তলায় চলাই, মুসলমান তোকে বিজেপির হাত থেকে আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, আমি তোর মাসিহা। এই বাংলার মুসলমান দেখছে মমতা ব্যানার্জি মুসলমানের মাসিহা নয়, মমতা ব্যানার্জি মুসলমানের মুসিবত। হ্যাঁ, কোন যোগ্যতা যে কিছু দেয়নি মুসলমান সমাজকে, মিথ্যা করেছে, খালি ধাপ্পা মেরেছে, ধাপ্পা। ওই এক ফিরহাদ হাকিমকে নিয়ে বসে আছে, একটাই মুসলমান। ফিরহাদ হাকিমকে কলকাতার এক কর্পোরেটর ছিল, কর্পোরেশনে দাঁড়াতো সে। কোনো বড় জায়গায় কোনো মুসলমান আছে বাংলায় বলুন? কংগ্রেসের আমলে ছিল। পুলিশ মন্ত্রী ছিল মুসলমান, ডাক্তার মোতার হোসেন ছিল কংগ্রেসের আমলে। বিদ্যুৎ মন্ত্রী ছিল এবিএ গনি খান চৌধুরী ছিল কংগ্রেসের আমলে। এই যে আমাদের আব্দুল সাত্তার সাহেব এই লালগোলার কৃষি মন্ত্রী ছিল না? এখন কিছু দেখতে মানে এগুলো? এখন যে কটা মুসলমান মাথায়, তাকে প্রথম চোর বাটপাট না হলে কেউ মাথায় উঠতে পারবে না। দিদির দলের উপরে উঠতে গেলে আপনাকে ভালো চোর হতে হবে, আপনাকে ভালো বাটপাট হতে হবে, তারপরে আপনি উপরে উঠবেন। যেখানে তৃণমূলের নেতা, লিখে রাখুন তাকে চোর হতেই হবে। হারামের পয়সা না করে সে কখনো তৃণমূলের নেতা হতে পারবে না। এটাই আজকে বাংলায় তৃণমূলের সংস্কৃতি। তাই এই বাংলার মানুষ ধর্মের নামে বিজেপি টিএমসি সমাজকে বিভাজিত করতে চাইবে। আমরা আমাদের মতন ঐক্যবদ্ধভাবে থাকবো। যেমনভাবে এই মাঠ তার চারিপাশে সাক্ষী, কোথাও জৈন, কোথাও মারবাড়ি, কোথাও হিন্দু মন্দির, কোথাও মুসলমান, একসঙ্গে মিলেমিশে যুগ ধরে আমরা হাসি মুখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে জানি, বলতে জানি, এগোতে জানি। ঠিক আগামী দিনেও শত রকমের থাকলেও, প্রভোকেশন থাকলেও, হাজার রকমের সেখানটায় ষড়যন্ত্র থাকলেও, বিভাজনের হাজার রকমের প্রচেষ্টা থাকলেও, এই সমাজকে
আমাদের সকলকে বাঁচিয়ে রাখতে হবে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে মিলে এই সমাজকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই আমাদের সব থেকে বড় পরিচয়। তাই এই এলাকার মানুষ আপনারা শিক্ষিত, আপনারা বিজ্ঞ, আপনারা সচেতন। তাই আগামী দিনে এই বাংলার সুরক্ষার জন্য, এই বাংলার সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কমসে কম আমাদের কথা ভাবা দরকার। কেন জানেন? একটা মাঠে ধরুন দুটো গরুর মধ্যে যুদ্ধ লেগেছে, দুটো গরুর মধ্যে মারামারি লেগেছে ফসল খাওয়ার জন্যে। মাঠে যখন দুটো গরুর মধ্যে ফসল খাওয়ার জন্য মারামারি লাগে, তখন রাখাল কি করে? ডান্ডা নিয়ে গিয়ে দুজনকে ছাড়িয়ে দেয়, চল তুই বাঁয়ে চল, তুই ডাঁয়ে চল। মনে রাখবেন, এ বাংলায় একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি, এই দুই ধর্মের নামে দুটো রাজনৈতিক দলের যে সংঘর্ষ, সেই দুই গরুর সংঘর্ষের মাঝখানে তাদেরকে কন্ট্রোল করার জন্যে, নিয়ন্ত্রণ করার জন্যে কংগ্রেসকে রাখাল হিসাবে ব্যবহার করুন। কংগ্রেসকে দরকার এইখানেই। দেশ রক্ষায় কংগ্রেস, বাংলা রক্ষায় কংগ্রেস, জেলা রক্ষায় কংগ্রেস, আপনার অঞ্চল রক্ষায় কংগ্রেস। আজ না হয় কাল এটা মানুষকে বুঝতেই হবে এবং মানুষকে করতেই হবে। সে আশা রেখে, ভরসা রেখে সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।